গরম কফি পড়তে ব্যথায় চিৎকার করে ওঠেতে হাত লাল হয়ে গিয়েছে, প্রচুর জ্বালা করছে। জাংকুক পুরো জায়গায় শক্ত করে চেপে ধরতেই তের তো মনে হচ্ছে প্রাণ এক্ষুনি বেরিয়ে আসবে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। এখন থেকে যেন মনে থাকে আমি একবার ডাকলে তোকে যেন সামনে পাই। মাথা দাঁড়িয়ে সম্মতি জানায়। জাংকুক হাত ছেড়ে দিতে দৌড়িতে রান্নাঘরে চলে যায়, বেসিনে কল ছেড়ে দিয়ে হাত ধুতে থাকে। আজকে তের অপরাধ ছিল জাংকুক একবার ডাকার সাথে সাথে তার সামনে কফি নিয়ে হাজির না হওয়া। এই তো সুগার ঘরে ছিল, তে কথা বলছিল একটা বিষয় নিয়ে, তখনই জাংকুকে ডাক পড়ে। এই তে, এক কাপ কফি দিয়ে যা তো। গল্পে থাকায় তে জাংকুকের ডাক শুনতে পায়নি। জাংকুক আরো কয়েকবার ডাকে, কিন্তু তে কোনো সাড়া না পেয়ে খুঁজতে বের হয়। সুগার ঘরের সামনে এসে দাঁড়িয়ে তে আর সুগার হাসাহাসি শব্দ শুনতে পায়। জাংকুকের মাথায় রক্ত উঠে যায়। এদিকে তে আর সুগার তো খেয়াল নেই যে জাংকুক ঘরের সামনেই দাঁড়িয়ে আছে। এরপর জাংকুক সরাসরি রুমে ঢুকে পড়ে, তেকে ঠাস করে একটি চড় মেরে বসে। এ কি জাংকুক, তুই তেকে মারলি কেন? আমি ওকে কফির জন্য কতবার ডেকেছি কিন্তু ওর হোশ নেই। তাই বলে জাংকুক তুই আর গায়ে হাত তুলবি? ওরা এখানে কাজ করার জন্য আসে, বসে রঙ্গ তামাশা করার জন্য না। জাংকুক এটুকু বলে। এদিকে সুগার রাগি চোখে জাংকুকের দিকে তাকিয়ে আছে। 2 মিনিটের মধ্যে যেন আমি কফি পাই। এইটুকু বলে জাংকুক সেখান থেকে চলে যায়। সুগার জাংকুকের যাওয়ার দিকে তাকায়, একবার চোখ ফিরিয়ে তে গালে হাত বুলিয়ে বলে, খুব বেশি লেগেছে তোর তে, তাই না? তে মাথা নাড়িয়ে না বলে, তুই না বললেই হবে, তোর গাল তো একদম লাল হয়ে গেছে। সুগার এবার তের চোখের পানি মুছিয়ে দেয়। এদিকে জাংকুক দরজার ফাঁক থেকে সবকিছু দেখে ফেলে। জাংকুকের চোখ রাগে লাল হয়ে যায়। এরপর হনহন করে নিজের রুমে চলে যায়। কিছুক্ষণ পরে তে জাংকুকের জন্য কফি বানিয়ে তার দরজার সামনে নক করে। ছোট সাহেব আসবো? জাংকুক মাথা নেড়ে আসতে বলে। জাংকুক তো বিছানায় বসে ফোন টিপছিল। তে গরম কফি নিয়ে রুমে ঢুকতেই উঠে দাঁড়িয়ে পড়ে সে। এরপর সে গরম কফির মগ তার গালে শক্ত করে চেপে ধরে। গালে স্পর্শ করেছে, খুব ভালো লেগেছে না? আর কোথায় কোথায় ছুঁয়েছে বল? একদিনে কত করে নিস আমার বড় ভাইয়ের কাছ থেকে বল, আমি এর থেকে বেশি দিব। নিজের চরিত্র নিয়ে কথা শুনে তে আর নিজেকে কন্ট্রোল করতে পারলো না। আপনাদের বাড়িতে আমি আর আমার মা কাজ করি বলে এই না আপনি আমার চরিত্র নিয়ে কথা বলবেন? এই কথাগুলো চিৎকার করে বলে। জাংকুক গালে আর শক্ত করে চাপ দিয়ে বলে, এত সাহস বেড়ে গেছে তোর, আমার সাথে উচ্চস্বরে কথা বলছিস? এরপরে গরম কফিতে হাতের উপর ঢেলে দেয়। পানি দিতে দিতে তের এসব কথাই মনে পড়ছিল। তখনই কিচেনে তার মা চলে আসে। তের হাত দেখে সে ব্যস্ত হয়ে পড়ে। কিভাবে হলো রে তে? এই তো কফি ঢালতে গিয়ে হাতের উপর পড়ে গেছে মা। সাবধানে দেখে শুনে কাজ করবি না, দেখ কতটা পুড়ে গেছে। তের মা হাতে বার মলম লাগিয়ে দেয়। তে তার মায়ের কাছ থেকে সব ঘটনাটা লুকিয়ে ফেলে। জাংকুকের দাদা যখন বেঁচে ছিল তখন তে আর তের মাকে রাস্তা থেকে তুলে এনেছে। তখন তের বয়স ছিল 2 বছর। যিশু থেকে কোলে নিয়ে ফুটপাতের ধারে বসেছিল। তখন থেকে তের মা এই বাড়িতে কাজ করতে শুরু করে। জাংকুকের দাদা কখনোই তাদেরকে অসম্মান বা অবহেলা করেনি, বরঞ্চ সবসময় তাদের প্রয়োজনের দিকে খেয়াল রেখেছে। তে বড় হয়ে তেকে স্কুলে ভর্তি করে দেয়। তে তখন 2 বছর। জাংকুকের বয়স ছিল 10 বছর। ছোটবেলা থেকে জাংকুক তে সুগা একসাথে খেলা করত। সুগা জাংকুকের বড় ভাই। ছোটবেলায় জাংকুক থেকে অনেক কেয়ার করত, কিন্তু একটু বড় হতে তাকে একদম সহ্য করতে পারে না। তের সাথে সুগার বন্ধুত্ব ছিল ভালো। ওরা 3 জন এক স্কুলে পড়তো ছোটবেলা থেকে। তে যদি কোনো ছেলে বন্ধুদের সাথে মিশতো জাংকুক কিছুতেই মেনে নিতে পারতো না। বিনিময়ে থেকে থাপ্পড় বেতের আঘাত সহ্য করতে হতো। আবার এগুলো কাউকে না বলার ভয়ও দেখাতো জাংকুক। একদিকে জাংকুক থেকে আঘাত করতো, অন্যদিকে সুগাতের কেয়ার করতো, যাদেরকে জাংকুক আরো বেশি রেগে যেত। জাংকুকের দেওয়া আঘাতে শরীরে সয়ে গেছে, তাই বলে চরিত্র নিয়ে কথা বলবে? রাতের বেলাতে ঘুমিয়ে আছে, পাশেই তার মা ঘুমিয়ে আছে। ঘুমের মধ্যে তার হাতে আলতো কিছু স্পর্শ পায় সে। এতে তার ঘুম ভেঙে যায়। দেখে তার হাত ধরে কেউ মেঝেতে বসে আছে। হয়তোবা এই ব্যক্তিটি তার হাতে ঠোঁটে স্পর্শ দিয়েছে। পুরো রুম তো অন্ধকার, যার ফলে তার মুখ দেখা যাচ্ছে না। ব্যক্তিটি তার ঘুম ভেঙে গিয়েছে বুঝতেই তাড়াতাড়ি উঠে অন্ধকারের মধ্যে দরজা দিয়ে পালিয়ে যায়। এই বাড়িতে জাংকুকের বাবা মা তার চাচার পরিবার থাকে। চাচার বড় মেয়ে জেনি তের থেকে 3 বছরের বড়। জেনির একটা ছোট ভাই আছে, তেয়ন ক্লাস 7-এ পড়ে। তে আর তের মা এই বাড়িতে থাকে। জাংকুকের দাদা থেকে নাতনির মতো আদর করেছে, কিন্তু 4 বছর আগে তিনি মারা যান। তখন থেকে তে আর তের মাকে এই বাড়িতে কুকুর বিড়ালের মতো অবহেলিত করা হচ্ছে। বাড়ির সমস্ত কাজ তে আর যিশুকে দিয়ে করানো হচ্ছে। বিনিময়ে 3 বেলা খাবার আর থাকার জায়গা দিচ্ছে। তে অনেক ভালো স্টুডেন্ট, কলেজে স্কলারশিপ পেয়েছে, যার জন্য পড়াশোনায় টাকা লাগছে না। জাংকুকদের নিজস্ব বিজনেস আছে, কিন্তু তারা 2 ভাই নিজেদের মতো চাকরি করে। সুগা তের কলেজের গণিতের শিক্ষক, অন্যদিকে জাংকুক একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে উচ্চ বেতনে চাকরি করে। জাংকুকের বাবা নামজুন আর তার ছোট ভাই সেহুন মিলে বিজনেস সামলায়। এই বাড়িতে তের 2টা বন্ধু আছে, একজন হলো সুগা আর একজন তেয়ন। সকালে তে তার মায়ের হাতে হাতে সাহায্য করছে কাজে। 8টা বেজে গেছে, 9টা থেকে কলেজ। ডাইনিং টেবিলে সবাই খেতে বসেছে। তে আর তার মা আশা করতে খাবার সার্ভ করছে। 8টা তো বেজে গেছে, তুইও খেতে বসে পড়, না হলে তো কলেজে দেরি হয়ে যাবে। কি বলছো তুমি সুগা? ও আমাদের সাথে বসবে কেন? ভাইয়া আমি পরে খেয়ে নিব, তুমি তাড়াতাড়ি খেয়ে নাও। কেন মা, ও
ও আমাদের সাথে খেলে সমস্যা কি? জাঙ্কুক সহ সবাই চুপচাপ খাচ্ছে, কেউ কিছু বলছে না। তখনই সুগাতের মুখের সামনে খাবার ধরে। তুই খেয়ে নে তো। সুগা করছিসটা কি তুই? ও বসে না হয় খেতে পারবে না, দাঁড়িয়ে তো পারবে। বাবা তুমি খেয়ে নাও না, তে পরে খাবে। আন্টি খেলে বা সমস্যা কি? হা করতো তে। সুগা জোর করে থেকে খাইয়ে দেয়, অন্যদিকে তেও খাইয়ে দেয়। জাঙ্কুক কটমট চোখে সবকিছু দেখে খাবার শেষ না করে টেবিল ছেড়ে উঠে যায়। সুগা রেডি হয়ে তের জন্য অপেক্ষা করছে। তখনই জাঙ্কুক রেডি হয়ে বাইরে আসে। কি হয়েছে ভাইয়া, এখনই যাওনি তুমি? না, তের জন্য অপেক্ষা করছি রে, ও আসলেই বেরোবো। কি রে তে, তোর হলো? হ্যাঁ আসছি ভাইয়া। এরপর তেও রেডি হয়ে চলে আসে কলেজে যাওয়ার জন্য। জাঙ্কুক একবার তের দিকে বাঁকা চোখে তাকায়। ভাইয়া আমি তো কলেজের সামনে দিয়ে যাব, চলো তোমাদের নামে দিয়ে আসি। সুগার তেকে নিয়ে তো বাড়াবাড়ি করা জিনের একদমই পছন্দ না, কিন্তু তার বড় ছেলে তার কিছুতেই কথা শোনে না। তুই না সামনে বসে পড়, গাড়িতে হাত পা ছড়িয়ে না বসলে আমি শান্তি পাই না, আমি পেছনে বসছি। আর কি করবে, ড্রাইভিং সিটের পাশে মানে জাঙ্কুকের পাশেই বসে পড়লো। গাড়ি চলছে আপন গতিতে, পুরো গাড়ি নিশ্চুপ, কেউ কোনো কথা বলছে না। কিছুক্ষণের মধ্যে ওরা কলেজের সামনে চলে আসে। সুগা আগে গাড়ি থেকে নেমে যায়, তের সাইডের ডোর ওপেন করে জাঙ্কুক আর চোখে সবটা দেখে। এরপর সে গাড়ি নিয়ে অফিসে চলে যায়। তের কলেজ শেষ হয়েছে একটা, কিন্তু এখনো সুগার 2টা ক্লাস নিতে হবে। প্রতিদিন সুগা থেকে রিক্সায় তুলে দেয়, আজকেও রিক্সায় তুলে দেওয়ার জন্য বাইরে আসে আর দেখে জাঙ্কুক গাড়ি নিয়ে অপেক্ষা করছে। এই দিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম তেকে বাড়িতে নামিয়ে দিয়ে যায়। সুগা একবার জাঙ্কুকের পা থেকে মাথা পর্যন্ত দেখে। আচ্ছা নিয়ে যা, সাবধানে বাসায় পৌঁছে দিস। জাঙ্কুক মাথা নেড়ে সম্মতি জানাতে গাড়িতে উঠে বসে। গাড়ি বাইরের দিকে না চালিয়ে জাঙ্কুক উল্টো দিকে চালাতে শুরু করে। কি এটা কোন রাস্তা ভাইয়া? বাইরের দিকে না গিয়ে কোথায় যাচ্ছেন? জাঙ্কুক কোনো কথা বলছে না, চুপ করে ড্রাইভ করছে। কলেজ থেকে অনেকটাই দূরে একটা নির্জন রাস্তায় নিয়ে গিয়ে গাড়িটা থামায়। গাড়ি থেকে নাম। দরজা খুলে নামতে জাঙ্কুক গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। এই নির্জন রাস্তায় তে এখন একা একা কি করবে? তার কাছে ফোন বা টাকা কিছুই নেই। নিজেকে অনেক অসহায় মনে হচ্ছে। মাথার উপরে সূর্যের প্রখর তাপ তার আর সহ্য হচ্ছে না। জাঙ্কুক যে দিক দিয়ে গাড়ি নিয়ে এসেছে সেদিক থেকে হাঁটা শুরু করলো। রোদের মধ্যে এরকম হাঁটতে তার খুব খারাপ লাগছে, কিন্তু কোথাও কোনো গাড়ির চিহ্নটুকুও নেই। কিছুক্ষণ দম নিয়ে আবার হাঁটতে শুরু করে। হঠাৎ করে তার হোঁচট খেয়ে জুতোটা ছিঁড়ে যায়। অগত্যা আবার খালি পায়ে হাঁটা শুরু করলো। রোদে পিছনের রাস্তা একদম আগুনের মতো হয়ে গেছে। প্রায় 3 ঘন্টা ধরে হেঁটে কলেজের সামনে চলে আসে। এই পায়ের অবস্থা খুবই খারাপ, মাংস খুলে যাওয়ার মতন রক্ত বের হচ্ছে। রোদের মধ্যে হেঁটে প্রচন্ড ক্লান্ত হয়ে গেছে, মাথাটা ভন ভন করছে। এদিকে সুগা কলেজ শেষ করে তাদের কলিগদের নিয়ে রেস্টুরেন্টে এসেছে। জাঙ্কুকের কাজের চাপ কম, তার জন্য বিকেলে বাসায় চলে এসেছে। এসে দেখে তে এখনো বাসায় আসেনি। জাঙ্কুক পকেট থেকে ফোন বের করে কাউকে ফোন করে। হ্যালো সানা, তে কোথায়? জাঙ্কুক তুই যে লোকেশনটা দিয়েছিলে ওইটা আমার লোকেশন থেকে অনেকটাই দূরে, আবার রাস্তাতেও প্রচন্ড জ্যাম ছিল, যার কারণে আমার যেতে যেতে একটু লেট হয়ে গেছে। ওখানে গিয়ে দেখি কেউ নেই, আশেপাশেও কেউ নেই। তোকে কল করেছিলাম, তোর ফোন বন্ধ ছিল। জাঙ্কুক আর এক মুহূর্ত দেরি না করে কল কেটে বাইরে চলে আসে। তখনই দেখে সুগা থেকে কোলে নিয়ে বাসায় ঢুকেছে। এরপর তেকে সোফায় বসিয়ে দেয়। জাঙ্কুকে দেখে সুগার প্রচন্ড রাগ উঠে যায়। ছোট ভাইয়ের গালে ঠাস করে দুটো জ্বর মেজে বসে। মানুষ না জানো, আর তুই তোকে নিজের ভাই ভাবতে আমার লজ্জা হচ্ছে। কিভাবে পারলি একটা মেয়েকে অচেনা রাস্তায় একা ফেলে আসতে? তোর একটু বিবেকে বাঁধলো না? আমি জানতাম তুই থেকে সহ্য করতে পারিস না। কেন রে, তাহলে এরকম করলি কেন? সুগার চিৎকারে বাড়ির সবাই ড্রয়িং রুমে চলে আসে। জাঙ্কুক কিছু বলছে না, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ফর্সা গালে 5 আঙ্গুলের ছাপ বসে গেছে। কি হয়েছে সুগা, তুই জাঙ্কুকের সাথে এরকম করছিস কেন? সেটা না হয় তোমার ছেলেকে জিজ্ঞাসা করো। থাক, তোমার ছেলে আর কি বলবে, আমি বলছি। এই তো কলেজের সামনেই দাঁড়িয়ে ছিল। সুগার রেস্টুরেন্ট থেকে বেরোতে অপর পাশে থেকে দেখতে পায় তীর তো পায়ের অবস্থা খারাপ ছিল। থেকে কোলে করে রিক্সায় বসিয়ে দেয় সুগা। এরপর বাড়ির সামনে থেকে রিক্সা থেকে নামিয়ে কোলে করে ভিতরে নিয়ে আসে। জাঙ্কুক কিছু বলছে না, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এদিকে জিন ছেলের দোষ না খুঁজে তের দোষ খুঁজতেই ব্যস্ত। সুগা মায়ের সাথে না পেরে রাগ করে রুমে চলে যায়। রাতে তিয়ার তার মা ঘুমিয়ে আছে। তিয়ার মায়ের ঘুম হালকা, কিন্তু মাইগ্রেনের ব্যথা বাড়াতে ওষুধ খেয়ে বেগুড়ে ঘুমাচ্ছে সে। ঘুমের মধ্যে তীর কেন জানি মনে হচ্ছে তার মুখের উপর কেউ ভারী নিঃশ্বাস ফেলছে। তীর চোখ খুলে তাকায়, অন্ধকারে ব্যক্তির ছায়া দেখা যাচ্ছে। তে কিছু বলতে যাবে তার আগে ব্যক্তিটি ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দেয়। তীর হাত শক্ত করে বিছানার সাথে চেপে ধরে রেখেছে, যার জন্য তীর ধাক্কা দিয়ে তাকে সরাতে পারছে না। কিস করতে করতে মুখের মধ্যে প্রবেশ করায়। একটানা 10 মিনিট কিস করার পর তীর উপর থেকে নেমে যায়। তীর ভয় পেয়ে গেছে, প্রচুর ভয়ে ঘামছে। দরজা ভালো করে লক করে দিয়েছে। সে বিছানায় শুয়ে পড়েছে, কিন্তু তার ঘুম আসছে না। কেটে গেছে সপ্তাহ খানেক। আজকে সন্ধ্যায় জেনিকে কায়ের ফ্যামিলি থেকে দেখতে আসবে। জেনি যথেষ্ট সুন্দরী। জেনি আর কায়ের সম্পর্ক 3 বছরের। কাই জেনিকে বিয়ে করার জন্য বাবা মা সবাইকে নিয়ে আসবে ডেট ফিক্সড করতে। আজকে তে কলেজ যায়নি, যার জন্য সুগার কাছ থেকে প্রচন্ড বকাও শুনতে হয়েছে তাকে। কিন্তু কি করবে, এদিকে তো অনেক কাজ, মা একা পারবে না। বিকেলের দিকে সবাই বাসায় চলে আসে। জাঙ্কুক বাড়িতে আসতে তে ডাক পরে কফি যাতে দিয়ে যায়। তাড়াতাড়ি না গেলে হয়তো রাগ করবে, তাই তে হাতের সকল কাজগুলো ফিট
টেবিলে কফি বানাতে যায়। কফি বানিয়ে জাঙ্কুকের ঘরের সামনে দরজায় নক করতে থাকে, কিন্তু ভেতর থেকে কোনো সারা শব্দ না পেয়ে ঘরে ঢুকে পড়ে। জাঙ্কুক ঘরে নেই। ওয়াশরুম থেকে পানির আওয়াজ বের হচ্ছে, মনে হচ্ছে সে শাওয়ার নেয়। বেডসাইড টেবিলে কফির মগ রাখতে ঘট করে আওয়াজ হয়। ওয়াশরুমের দরজা খুলে যায়, সেদিকে তাকাতেই দেখে জাঙ্কুক কোমরে শুধু একটা টাওয়াল পেঁচানো, আর কিছুই পরে নেই। সিক্স প্যাক বডিতে ফোটা ফোটা পানির দানা চিকচিক করছে, চুল থেকে টুপ টুপ করে পানি পড়ছে। জাঙ্কুককে মারাত্মক সুদর্শন লাগছে। তে চোখ ফিরিয়ে চলে যেতে নেয়, তখনই জাঙ্কুকের ডাক পড়ে। কোথায় যাচ্ছিস? তোকে যেতে বলেছি। তে যেতে কেউ দাঁড়িয়ে পড়ে। আমার দিকে ঘোর আর ওড়না দিয়ে চুল মুছে দে। তে চুপ করে দাঁড়িয়ে আছে। কি হলো, কি বলেছে শুনতে পাসনি? এরকম ধমকে তে নিজের ওড়নার আঁচল দিয়ে জাঙ্কুকের ভেজে চুলগুলো মুছে দেয়, যার কারণে জাঙ্কুকের কাছে খানিকটা এগিয়ে যেতে হয়। জাঙ্কুকের শরীরের গন্ধ তীর কাছে মারাত্মক মরণ নেশার মতো লাগছে। তে চুল মুছে দাঁড়িয়ে আছে পরবর্তী আদেশের জন্য। এবার শরীরও মুছে দে। তে কাপা কাপা হাতে ওড়না দিয়ে জাঙ্কুকের বডি মুছে দিতে শুরু করে। তে জাঙ্কুকের দিকে একটু এগিয়ে গিয়ে শরীর মুছছিল। জাঙ্কুক তার কোমর ধরে টান দিয়ে নিজের শরীরের সাথে তাকে মিশিয়ে নেয়। জেনি, শ্বশুর বাড়ির লোকের সামনে তোকে যেন না দেখি, মনে থাকবে। তে মাথা দোলায়। জাঙ্কুক আরেকটু শক্ত করে নিজের সাথে চেপে ধরে বলে, মুখে বল কি বললি। হ্যাঁ মনে থাকবে। জাঙ্কুক তের ঠোঁটে ছোট করে একটা সফট কিস দিয়ে ছেড়ে দেয়। তে পুরো শ্বাস পাথরের মতো জমে গিয়েছে। জাঙ্কুক তার সাথে এরকম প্রথমবার করেছে। ছোট থেকে সবসময় মেরেছে বকেছে, কিন্তু কখনো এরকমটা করে না। কাভার থেকে টি শার্ট আর ট্রাউজার বের করে বিছানায় রেখে চলে যায়। এই কাভার থেকে জামা কাপড় বের করে বিছানার উপর রাখে। জাঙ্কুকের ঘর থেকে বেরিয়ে আসে, এরপর জোরে জোরে শ্বাস নিতে থাকে, যেন এতক্ষণ দম আটকে ছিল। তো এখন বুঝতে পারছে কালকে রাতে জাঙ্কুক থেকে কিস করেছে। এগুলো ভাবতেই যেন তরুণীর মনে বসন্তের শীতল হাওয়া বয়ে যেতে থাকে। পেটে হাজার প্রজাপতি উঠতে শুরু করে, প্রচন্ড লজ্জা করছে। সন্ধ্যা হতেই কাই তার বাবা মা ভাইকে নিয়ে চলে আসে। তে তার মায়ের সাথে রান্নাঘরে রান্না করছিল। ড্রয়িং রুমে জাঙ্কুক সুকা দুজনেই আছে। তে তাড়াতাড়ি নাস্তা নিয়ে আয়। কাজের চাপে জাঙ্কুকের কথা তো দে ভুলে গিয়েছিল। খাবার ট্রে হাতে করে সবার সামনে আসে। হালকা গোলাপি রঙের থ্রি পিস পরা, মাথায় ওড়না দেওয়া, মায়াবতী লাগছে দেখতে। জাঙ্কুক থেকে এখানে আসতে দেখি তের দিকে শক্ত চাউনিতে তাকায়। মনে হচ্ছে তেকে এক্ষুনি কাঁচা চিবিয়ে গিলে খাবে। কায়ের ভাই ভোগাম তের দিকে হালকা তাকিয়ে মুচকে মুচকে হাসতে থাকে। যে ব্যাপারটা জাঙ্কুক দেখে ফেলে। এই খাবার রেখে সেখান থেকে চলে যেতে নেয়। তখনই, আচ্ছা ওয়াশরুমটা কোন দিকে? যা তো ওয়াশরুমটা বোগামকে দেখিয়ে দে। ঠিক আছে, আসুন আমার সাথে। বোগাম তের সাথে যাওয়া শুরু করে। জাঙ্কুক তখন উঠে দাঁড়ায়, সৌজন্যমূলক হাসি দিয়ে বলে, আপনারা বসুন, আমিও একটু আসছি। কেমন আছো মায়াবতী? কিছু বলবে তার আগে পেছন থেকে জাঙ্কুক দাঁতে দাঁত চেপে বলে, ওর একটা নাম আছে তে। ও নাইস নেম। জাঙ্কুক রাগের চোখে তের দিকে তাকায়। তুই এখান থেকে যা, আমি না হয় বোগামকে ওয়াশরুম দেখাই দিচ্ছি। তখনই মনে পড়েছে জাঙ্কুক তো তাকে সবার সামনে আসতে নিষেধ করেছিল, নিশ্চয়ই এখন তাকে শাস্তি পেতে হবে। এই জাঙ্কুকের কথা মতো সেখান থেকে চলে যায়। জাঙ্কুক ও বোগামকে ওয়াশরুম দেখিয়ে দিয়ে আবার ড্রয়িং রুমে সোফায় এসে বসে পড়ে। একটু পরে বোগামের চিৎকারের আওয়াজ শোনা যায়। জাঙ্কুক বোগামের চিৎকার শুনে বাঁকা হাসতে থাকে। সবাই দৌড়ে বোগামের কাছে গিয়ে দেখে ওয়াশরুমের দরজার সামনে মেঝেতে বোগাম আশ্রয় হয়ে কোমর ধরে শুয়ে আছে। ওয়াশরুমের দরজার সামনে সাবানের গুঁড়া পড়েছিল, যার ফলে বোগাম পা পিছলে পড়ে গেছে। রাতে ডিনার করে রাত 10টার দিকে কাইরা চলে যায়। আগামী মাসের প্রথম সপ্তাহে বিয়ের ডেট ঠিক করা হয়েছে। কাইরা চলে যাওয়ার পর জিন তের দিকে এগিয়ে আসে। এর চুলের মুঠি শক্ত করে চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলে, বেয়াদব মেয়ে, দেখে কাজ করতে পারিস না? ওয়াশরুমের সামনে সাবান ফেলে রেখেছিস, তার জন্য মেহমানের অসম্মান হলো। সুকা তাড়াতাড়ি এসে মার কাছ থেকে থেকে ছাড়িয়ে নেয়। মা তুমি এরকম করছো কেন? ছোট মানুষ সারাদিন কত কাজ করেছে, এইটুকু ভুলতে হতেই পারে। কি ও ছোট মানুষ? এই বেয়াদবটা ইচ্ছে করে সব করেছে আমাদেরকে অসম্মান করানোর জন্য। ম্যাডাম ওকে ক্ষমা করে দেন না, এরকম ভুল আরো কখনো করবে না। জিন মুখ বেঁকিয়ে সেখান থেকে চলে যায়। জাঙ্কুক এতক্ষণ সবকিছু দেখেছে শক্ত চাহনি নিয়ে, কিন্তু কোনো প্রতিবাদ করেনি। শুধু জাঙ্কুক নয়, বাড়ির সবাই দাঁড়িয়ে মজা নিচ্ছিল। জিনের নামে বাড়ির অর্ধেক সম্পত্তি সে কর্তৃত্ব ফলানোর চেষ্টা করে। তাকে কখনোই কেউ কিছু বলে না, এমনকি নাম জন্য না। সুগা সবার দিকে একবার তাকিয়ে নিজের ঘরে চলে যায়। একে একে সবাই চলে যায়। এক কোণে দাঁড়িয়ে চোখের পানি ফেলছে। যিশু মেয়ের চোখের পানি মুছে আদর করে দেয়। কাঁদিস না রে মা, সবকিছু ঠিক হয়ে যাবে। এই নিজেকে শান্ত করে মায়ের সাথে হাতে হাতে সব কাজ গুছিয়ে দেয়। মায়ের জোরে জোরেতে বেঁচে যাওয়া পাতিলের তলার খাবারগুলো কোনো মতো খেয়ে নেয়। কাজের জন্য তো দিনে গোসল করতে পারে নাই, এখন গোসল করে চুল মুছে নেয়। কোমর অব্দি চুলগুলো ছেড়ে দিয়ে বিছানায় শুয়ে পড়ে। সারাদিন কাজ করে প্রচন্ড ক্লান্ত লাগছে শরীর। বিছানায় শুতে চোখ লেগে আসে। কাছে ঘুমের ঘোর কাটে জাঙ্কুকের ডাকে। জাঙ্কুক থেকে কফি বানিয়ে নিয়ে যেতে বলে। তি ধরফড়িয়ে ওঠে, ঘুমে দুই চোখ ঢুলছে, তবু কোনো মতে জেগে কফি বানিয়ে জাঙ্কুকের ঘরের সামনে গিয়ে দাঁড়ায়। এই জাঙ্কুককে আগে ছোট ভাইয়া বলে ডাকতো, জাঙ্কুক তাকে এখন ভাইয়া বলতে নিষেধ করেছে। ছোট সাহেব বলতে বলেছে। ভেতরে আসবো ছোট সাহেব? দেখে ইশারায় ভেতরে আসতে বলে। তে গুটি গুটি পায়ে হাতে কফির মগ নিয়ে জাঙ্কুকের ঘরে ঢোকে। জাঙ্কুক সোফায় বসে ফোন টিপছিল। তে
টেবিলের উপর কফির মগ রেখে দেয়। কফির মগ রেখে চুপ করে দাঁড়িয়ে আছে। জাঙ্কুক ফোন পাশে সোফার উপর তেকে মাথা থেকে পা অব্দি একবার দেখে, তারপর হাত ধরে টান দিয়ে নিজের কোলে বসিয়ে নেয়। কি করছেন কি ছোট সাহেব, ছাড়ুন। এই ওঠার জন্য নড়াচড়া করতে শুরু করে। জাঙ্কুক থেকে নিজের সাথে আরো শক্ত করে চেপে ধরে। তে এরকম পজিশন থেকে নড়িস না, তাহলে আমার কুকি জেগে গেলে নিজেকে কন্ট্রোল করতে পারবো না। কি আবল তাবল বলছেন, ছাড়েন আমায়। জাঙ্কুক তের খোলা ছিল মুখ ডুবিয়ে দিয়ে জোরে জোরে শ্বাস নিতে থাকে। বল কি পানিশমেন্ট চাস তুই? কিসের পানিশমেন্ট? জাঙ্কুক কি বেটের ঘাড় থেকে চুল সরিয়ে ঘাড়ে একটা বাইট করে দেয়। যেতে নিষেধ করেছিলাম তাও গিয়েছিলি, ওইটার পানিশমেন্ট তো দেওয়াই হয়নি। চর থাপ্পড় তো অনেক দিয়েছি, আজকে একটু অন্যরকম পানিশমেন্ট দেই, কি বলিস? জাঙ্কুক থেকে কিছু বলার সুযোগ না দিয়ে নিজে থেকে ঘুরিয়ে ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে কিস করতে শুরু করে। ঠোঁট জির এবার গলায় নেমে যায়। অনবরত বাইট করছে। তে মুখ দিয়ে চিৎকার করছে আর ছাড়তে বলছে। জাস্ট শাট আপ প্লিজ, এরকমটা করবেন না, ছাড়ুন। জাঙ্কুক যেন এক নেশায় মাতোয়ারা হয়ে গিয়েছে। তের কোনো কথাই তার কানে যাচ্ছে না। গলা ছেড়ে আবার ঠোঁটে কিস করতে শুরু করে। ডিপলি কিস করছে। জাঙ্কুক এক নেশায় পড়ে গেছে। এই নেশা শেষ পরিণতি কি ভাবতে ইচ্ছে করছে না। এই চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। জাঙ্কুক যেই না হাতে আমার ভেতরে হাত ঢোকাবে তে তখনই কেঁদে ওঠে। জাঙ্কুকের হোশ ফিরে থেকে নিজের কাছ থেকে সরিয়ে দেয়। যা এখান থেকে। তে দৌড়ে ঘর থেকে বেরিয়ে যায়। তে চলে যেতে জাঙ্কুক মাথা চেপে ধরে। ও শিট, আমি এটা কি করতে যাচ্ছিলাম? তে জাঙ্কুকের ঘর থেকে বেরিয়ে সোজা নিজের রুমে চলে যায়। বিছানায় শুয়ে কান্না করতে শুরু করে। জাঙ্কুক দেখতে অনেক সুদর্শন। হিরো জাঙ্কুককে পছন্দ, কিন্তু তে তো জাঙ্কুকদের বাড়িতে কাজের লোক। জাঙ্কুক কখনো তাকে বিয়ে করবে না, ব্যবহার করে ছুড়ে ফেলে দিবে। এগুলো ভেবে তে কান্না করতে থাকে। একটা সময় ঘুমিয়ে যায়। একটি কালো ছায়া ঘুমন্ত তের মাথার কাছে ফ্লোরে হাঁটু করে বসে পড়ে। মাথায় আলতো করে হাত বুলিয়ে দেয়। খুব লেগেছে চুলে তখন। আরো অনেক কথা এভাবে বলতে থাকে। যাওয়ার আগে তের কপালে একটা চুমু দিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে টিয়া তার মা কাজ করছে। কাজ শেষে খাওয়া দাওয়া শেষ করে কলেজের জন্য রেডি হয়ে বেরিয়ে পড়ে। দেখতে দেখতে জেনির বিয়ের দিন চলে এসেছে। আজকে হলুদ আর কালকে বিয়ে। বাড়িতে মেহমান দিয়ে ভরে গিয়েছে। যদিও বিয়ের কাজের জন্য আরো 2 জন মহিলা রাখা হয়েছে, তবুও তেকে অনেক কাজ করতে হয়েছে। সন্ধ্যার পরে বাগানে হলুদের অনুষ্ঠান শুরু হবে। জেনির বোনরা সবাই হলুদ আর গোলাপি মেশানো শাড়ি পরবে, আর ভাইরা হলুদ পাঞ্জাবি পরবে। সুগা জোর করে বিয়েতে পরার জন্য অনেকগুলো শাড়ি আর জুতা কিনে দিয়েছে। তের মা থেকে জোর করে বিকালের দিকে পাঠিয়ে দেয় রেডি হওয়ার জন্য। ঘরে এসে দেখে বিছানার উপরে লাল হলুদ মেশানো শাড়ির সাথে কিছু কসমেটিক, 2টো লাল গোলাপ আছে, সাথে একটা চিরকুট আছে। এইটা পরে বাগানে চলে আয়। ভাইয়া বিয়ের জন্য এত কিছু কিনে দিল, তাও আবার শাড়ি কিনে দিয়েছে। পাগলামো করে সবসময়। এরপর তে গোসল করে নেয়। গোসল করে সুন্দর করে শাড়িটা পরে হালকা মেকআপ করে নেয়। এরপর খোপা করে সে ফুলগুলো গুজে দেয়। রেডি হয়ে সুগার ঘরে চলে যায় সুগাকে দেখানোর জন্য। ভাইয়া দেখো তো আমাকে কেমন লাগছে। সুগা একবার পা থেকে মাথা অব্দি চোখ বোলায়। মিষ্টি হেসে গাল টিপে ধরে বলে, বাবা তেরানিকে তো বেশ সুন্দর লাগছে। এই জাঙ্কুক, আমার তের একটা ছবি তুলে দে তো। তে জাঙ্কুকের নাম শুনে চমকে যায়, কারণ তে জাঙ্কুককে এতক্ষণ খেয়াল করেনি। ওই দিনের পর থেকে জাঙ্কুককে ইগনোর করে চলছে। জাঙ্কুক কফির জন্য ডাকলে তার মাকে দিয়ে পাঠিয়ে দেয়। জাঙ্কুক খাওয়ার সময় আসলে তে রান্না করে চলে আসে। তে জাঙ্কুকের দিকে তাকায়। জাঙ্কুকের চোখ শক্ত হয়ে গেছে, মনে হচ্ছে চাহনি দিয়ে গিলে খাবে। আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে, আমি পারবো না। এই বলে জাঙ্কুক সেখান থেকে চলে যায়। জাঙ্কুকের চলে যাওয়ার দিকে তাকিয়ে সুগা হাসতে থাকে। এত শাড়ি জামা কিনে দেওয়ার পর আবার এটা কিনে কি দরকার ছিল ভাইয়া? কি আমি দিয়েছি? হ্যাঁ, আমার বিছানার উপরে শাড়ি সহ কসমেটিক্স ফুল একটা চিরকুট ছিল, যেখানে লেখা ছিল রেডি হয়ে তাড়াতাড়ি নিচে নামার জন্য। না রেতে, আমি তো দেইনি। তাহলে কে দিয়েছে ভাইয়া? সুগা মুচকি হাসে। তে নাক টিপে বলে, সেটা তো তোকেই খুঁজে বের করতে হবে। অনুষ্ঠানের এক কোণেতে দাঁড়িয়ে আছে জেনি তার বোন বান্ধবীদের নিয়ে অনেক মজা করছে। সবাই অনেক মজা করছে। হঠাৎ করে একটা ছেলে তের কাছে আসে আর তের সাথে হ্যান্ডশেক করার জন্য হাত বাড়িয়ে দেয়। হ্যালো মিস, হিউনজিন এন্ড ইউ। আসলে আমি তেইয়ং। ওয়াও, নাইস নেম। আমি জেনির ফ্রেন্ড। একা এখানে দাঁড়িয়ে আছো কেন? তে কিছু বলতে যাবে তখনই সেখানে জাঙ্কুক চলে আসে। হিয়নজিন, তুমি এখানে কি করছো? তোমাকে জেনি ডাকছে। ওকে বাই তেইয়ং, আবার পরে কথা হবে। হিউনজিন চলে যেতে জাঙ্কুক তের হাত ধরে টানতে টানতে বাগানের শেষ মাথায় চিলেকোঠার ভেতরে নিয়ে দরজা বন্ধ করে দেয়। তে নিজের হাতে তরল কিছু অনুভব করে আর দেখে জাঙ্কুকের হাত কেটে গেছে, রক্ত পড়ছে। আপনার হাত দিয়ে তো রক্ত পড়ছে। পড়ো। জাঙ্কুকের এরকম চিৎকারেতে ভয় পেয়ে যায়। জাঙ্কুক টেকে নিয়ে চিলেকোঠার ঘরের ভেতরে বেসিনের সামনে দাঁড় করিয়ে দেয়। ছেড়ে দিয়ে হাতে জোরে জোরে খুঁজতে থাকে। তে কান্না করছে। হাত ছেড়ে দিয়ে শক্ত করে গাল চেপে ধরে। আমি ডাকলে তো আমার সামনেও আসিস না, আমার সাথে কখনো হেসে কথাও বলিস না, আর অন্যের সাথে এত হেসে হেসে কথা। আবার ঘষাঘষি করিস, হাত মিলাস, আবার পেট বের করে ঘুরে বেড়াস ছেলেদেরকে আকৃষ্ট করার জন্য নাকি? খুব জ্বালা উঠেছে শরীরে। কি হলো, কথা বলছিস না কেন? কামনা উঠেছে নাকি? জাঙ্কুকের সাথে তর্ক করলে তাকে আরো শাস্তি পেতে হবে, তাই তে চুপ করে আছে। জাঙ্কুকের হাত দিয়ে রক্ত বেরোচ্ছে। তাও এই লোকটা এত বেখেয়ালি হলো কিভাবে, তে এটা ভেবে পায় না। রক্তে বেঁচে হাত দিয়ে পকেট থেকে সিগারেট আর লাইটার বের করে নেয়। সিগারেট মুখে
মুখে দিয়ে থেকে আদেশ করে, লাইটার জ্বালা। তে লাইটার জ্বালিয়ে দুই ঠোঁটের চাপে থাকা সিগারেটে আগুন জ্বালিয়ে দেয়। সিগারেট ফুঁকে ধোঁয়াতের মুখের উপর ছাড়ে জাঙ্কুক। বাম হাত দিয়ে শক্ত করে মুখ চেপে ধরে। শাড়ির আঁচল থেকে গলে যাওয়া তীর মেথির মসৃণ ফর্সা পেটে জ্বলন্ত সিগারেট চেপে ধরে ব্যথায় কুকড়ে ওঠে। এভাবে পরপর 3 জায়গায় জ্বলন্ত সিগারেট দিয়ে ছেঁকা দেয়, এরপর থেকে ছেড়ে দেয়। মেকআপ তুলে 3 পিস পরে এক্ষুনি আমার রুমে আয়। এর পেটে প্রচন্ড জ্বালা করছে। তে পেটে তাকিয়ে দেখে কাজটা দাগ পড়ে গেছে গোল হয়ে। এই বেদনার মধ্যে খানিক হাসি। তার যে মানুষটার এরকম পাগলামো খুব ভালো লাগে, রাগিয়ে দিতেও খুব বেশি ভালো লাগে, শাস্তি পেতেও ভালো লাগে। কি এমন মধু আছে এই মানুষটার ভেতরে যে দিকে তার নিজের দিকে সবসময় আকৃষ্ট করে। বদমেজাজি রাগী মানুষটা কিতে যে অনেক ভালোবাসে, কিন্তু বলার সাহস নেই। এইসব কথা ভেবে দীর্ঘশ্বাস ফেলে, নিজেকে একটু স্বাভাবিক করে চিলেকোঠা থেকে বেরিয়ে আসে, নিজের ঘরের দিকে রওনা দেয়। রুমে এসে শাড়ি চেঞ্জ করে 3 পিস পরে জাঙ্কুকের সামনে চলে আসে। ছোট সাহেব ভেতরে আসবো? জাঙ্কুক ইশারা করে। তে ভেতরে ঢুকে আগে প্রথমে জাঙ্কুকের হাতের দিকে তাকায়। হাতে রক্ত পড়া বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু রক্ত জমাট বেঁধে লাল হয়ে আছে। ক্ষতটাও বেশ গভীর বলে মনে হচ্ছে। আপনার তো হাত কেটে গিয়েছে, ড্রেসিং করে দেই। জাঙ্কুক সোফায় বসে ফোন টিপছিল। তীর কথায় তীর দিকে তাকায়, তবে এই চাহনিতে কোনো রাগ নেই, ক্ষোভ নেই, শুধু আছে অন্যরকম নেশা। তীর জাঙ্কুকের চাহনিতে ঘাবড়ে যায়, কারণ জাঙ্কুকের চাহনির সাথে সে পরিচিত নয়। তোর জামাটাও পরে তোল। জাঙ্কুকের কথায় তের হোশ ফেরেতে চুপ করে দাঁড়িয়ে আছে। জাঙ্কুক তেকে নিজের সামনে দাঁড় করায়। সোফায় বসে থেকে তের পেটের কাছে জামাটা সরিয়ে দেয়। এতে যেন তের শরীর জুড়ে অন্যরকম ঝড় বয়ে যায়। জিহ্বা দিয়ে পেটের ক্ষত জায়গায় লিক করতে থাকে। এই সামান্য স্পর্শেতে আবেশে চোখ বন্ধ করে নেয়। জাঙ্কুকের স্পর্শ তার খুব ভালো লাগে, কিন্তু জাঙ্কুক তো তাকে ভালোবাসে না, তাহলে সে স্পর্শের মানে কি? জাঙ্কুক তের পেটে ওয়েলমেন্ট লাগিয়ে দেয়। ওষুধ লাগাতে প্রচন্ড জ্বালা করছে। তীর চোখ মুখ খিচে দাঁড়িয়ে আছে। জাঙ্কুক ওষুধ লাগানো জায়গায় ফুটিতে সব জ্বলন ছেড়ে হাওয়া হয়ে যায়। ওষুধ লাগানো শেষে জাঙ্কুক তের দিকে তাকিয়ে বলে, কি হলো? এবার ড্রেসিং করে দে। তের হোশ ফিরে আসে। একটু আগে জেনির বন্ধু যখন তের সাথে নাচতে চাইছিল, জাঙ্কুক দূর থেকে সবটা ব্যাপার দেখে ফেলে। জাঙ্কুক যেন রাগে ফেটে যায়। হাতে থাকা কাচের গ্লাস শক্ত করে চেপে ধরতে গ্লাস ভেঙে হাতে বিঁধে যায়। বিঁধে যাওয়া কাজ টান দিয়ে বের করতে রক্ত পড়তে শুরু করে। এদিকে তে খুব যত্ন করে জাঙ্কুকের হাতে রক্ত পরিষ্কার করে ড্রেসিং করে দেয়। জাঙ্কুক এক দৃষ্টিতে তের দিকে তাকিয়ে আছে। ওইদিকে হলুদের অনুষ্ঠান মাঝামাঝি দিকে। গেস্টরা সবাই বাগানে আছে। টিকে জাঙ্কুক ভালো করে বুঝিয়ে বাগানে নিয়ে আসে। ও চুপচাপ দাঁড়িয়ে আছে। সবাই হলুদ মাখামাখি করে ভূত হয়ে গেছে। ওদিকে জেনি তো থেকে ডাকেনি, তাই তে ওখানে যেয়ে মজা করার সাহসটাও পায় নাই। তের মা কাজ করতে ব্যস্ত, ওদিকে নামজনের জিন গেস্টদের সাথে আলাপ করতে ব্যস্ত। কিরে তে আর জাঙ্কুক, তোদের শরীরে হলুদ নেই কেন? তোরা দুইটা এখনো ভূত হসনি কেন? এখন তোরা একে অপরকে ভূত বানাবি। জাঙ্কুক হলুদ দিয়ে থেকে ভূত বানিয়ে দে তো। এই বলে সুগা হলুদের বাটি জাঙ্কুকের দিকে এগিয়ে দেয়। জাঙ্কুক হলুদ দিয়ে তের 2 গাল রাঙিয়ে দেয়। তেরানি তুই এবার জাঙ্কুককে হলুদ মাখা। তে চুপ করে দাঁড়িয়ে আছে। সুগা আবার বলে হলুদ মাখার জন্য। তে সামান্য হলুদ নিয়ে জাঙ্কুকের মুখে লাগিয়ে দেয়। জাঙ্কুক তের দিকে পলকহীন তাকিয়ে আছে। এদিকে নাচ গানের আয়োজন করা হয়েছে। তে পেছনের দিকে এক কোণে একটা চেয়ারে বসে আছে। হলুদ মাখানোর পর থেকে জাঙ্কুকের দেখা মেলেনি। তের অবাধ্য চোখগুলোই নিষিদ্ধ পুরুষকে খুঁজছে। পাশ দিয়ে জিন যাচ্ছিল। তেকে দেখি সে আরো রেগে যায়। সঙ্গের মতো বসে না থেকে কাজ করতে পারছিস না কেন? মা ও কাজ করবে কেন? বিয়ের কাজ করানোর জন্য তো আলাদা লোক রাখা হয়েছে। তে কোথাও যাবে না। ওকে কিছু বললেই তো আলাদিনের দৈত্যের মতো কোত্থেকে উদয় হয় শুনি। জিন সুগার কথায় কোনো উত্তর দেয় না, কারণ তার এই অবাধ্য ছেলে ছোট থেকে কখনো তার কথা শোনে না। ওদিকে সুগার পাশে জাঙ্কুক ছিল। জাঙ্কুক বাবা তোর হাতে কি হয়েছে? হাত কাটলো কিভাবে? তেমন কিছু না মা, একটু কেটে গেছে আর কি। কি বলছিস? একটু কেটেছে? এতটা কিভাবে কাটলো বল আমাকে। মা তোমার আদরের ছোট ছেলে এখন আর ছোট নেই, অনেক বড় হয়ে গেছে, এইটুকু তো কাটতেই পারে। সুগার কথা শুনে জিনের মুড খারাপ হয়ে যায়। এই ছেলে মুখে মুখে তর্ক করে তাকে রাগিয়ে দেবে, তাই কিছু না বলে সেখান থেকে চলে যায়। রান্না হয়ে সবাই ক্লান্ত হয়ে খেয়ে ঘুমিয়ে যায়। পুরো বাড়ি ভর্তি মেহমান। সব রুম বুক হয়ে যাওয়ার পর ড্রয়িং রুমে টানা বিছানা করে অনেকে ঘুমিয়েছে। রাত অনেক হয়েছে। তে রান্না করে সব গুছিয়ে লাইট অফ করে শুতে যাবে। এরকম সময় জাঙ্কুকে সে খাবার টেবিলে বসে আর খাবার দিতে বলে। তে মনে মনে ভাবে এত রাত হয়ে গেছে, উনি তাও কেন খাবার খায়নি? সামনাসামনি কিছু না বলে খাবার রেডি করে আনে। খাইয়ে দে, আমার হাতে তো ব্যান্ডেজ করা, নিজে খেতে পারবো না। তে আর কি করবে, ভাত মেখে জাঙ্কুকের সামনে ধরে। জাঙ্কুক থেকে প্রচন্ড ডিস্টার্ব করতে ইচ্ছে করছে, আঙুলে লিক করছে, বাইট করছে। এভাবে কেটে যায় অনেকগুলো দিন। জাঙ্কুক অফিসের কাজে 10 দিনের জন্য ঢাকার বাইরে গিয়েছিল। আজকেই ফিরেছে। বাড়ি না গিয়ে সরাসরি তার কলেজে চলে আসে। কিছুক্ষণ আগে কলেজ ছুটি হয়ে গেছে। তে মাঠে দাঁড়িয়ে সুগার জন্য অপেক্ষা করছে। সুগা তো ক্লাস নিচ্ছে। তে দেখতে অনেক সুন্দরী। কিছুদিন পর পরে প্রপোজ পায়। তেমনই সেদিও যে মাঠের মাঝখানে যখন দাঁড়িয়ে ছিল, একটা ছেলে কিছু ফুলের
চকলেট নিয়ে তার সামনে এসে বসে পড়ে। সেই কলেজের প্রথম দিন দেখি তোর প্রেমে পড়ে গিয়েছিলাম, কিন্তু কখনো সাহস করে বলতেই পারিনি। তোর ওই দুই চোখের গভীরতায় ডুবে হাবুডুবু খেয়েছি, বাঁচতে পারিনি। পড়াশোনা বাদ দিয়ে সারাদিন তোর কথা ভাবতে ভাবতে কতবার যে ক্লাস টেস্টে ফেল করেছি নিজেরও হিসাব নেই। তোর ওই মায়াবী মুখের দিকে তাকিয়ে হাঁটতে হাঁটতে কতবার যে পা পিছলে ড্রেনে পড়ে গিয়েছি তারও কোনো হিসাব নেই। এই ছেলেটার কথা শুনে ফিক করে হেসে দেয়। এসব কথা বলেও যে প্রপোজ করা যায় এই প্রথমবার দেখলো সে। এই হাসি মুখে ছেলেটার হাত থেকে ফুল আর চকলেট নিয়ে নেয়। ছেলেটা হাসি মুখে বসা থেকে উঠতে যাবে, তখনই পাশ থেকে কেউ তাকে সজোরে লাথি মারে। ছেলেটা মুখ থুবড়ে মাটিতে পড়ে যায়। জাঙ্কুক এসে তাকে এলোপাথারি মারতে থাকে। এদিকে তো কলেজ ছুটি হয়ে গেছে, অন্যদিকে অন্য গ্রুপেরও ক্লাস চলছে, তাই মাঠে তেমন কেউ ছিল না। দিয়ে জাঙ্কুককে সরানোর চেষ্টা করছে, কিন্তু জাঙ্কুক থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। ছেলেটার নাক মুখ দিয়ে রক্ত পড়ছে। জাঙ্কুক ছেলেটাকে ছেড়ে দেয়। এরপর তের দিকে তাকায়। জাঙ্কুকের চোখ মুখ লাল হয়ে গিয়েছে। দিয়ে জাঙ্কুকের এরকম অবস্থা দেখে ভয় পেয়ে যায়, কারণ সে খুব রেগে গেলে তার চোখ মুখ এরকম লাল হয়ে যায়। জাঙ্কুক এবার তের চুলের মুঠি ধরে অনবরত থাপ্পড় দিতে থাকে। তের গাল দুটো মনে হয় খুলে পড়ে যাবে। চোখ দিয়ে টুপটুপ করে পানি পড়ছে যন্ত্রণায়, ঠোঁটের কোণে রক্ত জমে গেছে। জাঙ্কুককে থামানোর চেষ্টা করছে কিন্তু পারছে না। জাঙ্কুক এবার তের গলা চেপে ধরে। তোর সাহস কি করে হলো ওর কাছ থেকে ফুল নেওয়ার? আমার কথা একবারও মনে পড়েনি? আমি জানতে পারলে তোর কি অবস্থা হবে। এই 10 দিনে আমাকে একবারও কল করেছিস? আমার সাথে তো কখনো হেসে কথা বলতে দেখি না, কিন্তু অন্য ছেলেদের দেখলে যে ব্লক লক করে, তাই তো? ছেলেদের দেখলে শরীরে জ্বালা উঠে যায় কাছে যাওয়ার জন্য। কলেজে সব না করে রাতের বেলা শাহবাগে ফার্ম কেটে বের হবি, দেখবি তোর শরীরে জ্বালা মেটানোর জন্য অনেক লোক পেয়ে যাবে। কতবার বলেছি বোরকা পরে আসতে, কিন্তু তুই বোরকা পরলে শরীরের দিকে তো ছেলেরা তাকাতে পারবে না, তাই না? নষ্ট মেয়ে কোথাকার, রাতে আসিস আমার কাছে, তোর ভার্জিনিটি টেস্ট করব। সব সময় চরিত্র নিয়ে কথা বলাতে একদমই পছন্দ না, আর আজকে একটু বেশি বলে ফেলেছে। তে আর নিজেকে কন্ট্রোল করতে পারলো না, ঠাস করে জাঙ্কুকের গালে চড় বসিয়ে দেয় আর চিল্লায়ে বলে, সবকিছুর একটা সীমা থাকা দরকার। বলতে বলতে একটু বেশি বুক বেড়ে গেছে আপনার। আমি নষ্টা, আমি ভার্জিন না, তাতে আপনার সমস্যা কি? সেটা না হয় আমি আর আমার ভবিষ্যৎ হাজবেন্ড মিলে ভাববো। এগুলো নিয়ে কথা বলার অধিকার আমি আপনাকে দিই নেই। আমি যার সাথে খুশি কথা বলবো, মিশবো। আপনার কি? পারলে দেহ ব্যবসা করে খাবো, তো আপনাদের বাসায় আর থাকবো না। জাঙ্কু কারো রেগে যায় তের এরকম উল্টাপাল্টা কথা শুনে। চুলের মুঠি ধরে তের মুখটা নিজের মুখের কাছে এনে বলে, অন্যায় করেছিস, আবার মুখে মুখে বড় বড় কথা বলছিস। এত সাহস বেড়ে গেছে। থাপ্পড় মেরেছিস, তাও তোকে বাঁচিয়ে রেখেছি, এই জন্য শুকরিয়া আদায় কর। তেজ ছাড়ার জন্য ছটফট করছে। এক পর্যায়ে জাঙ্কুকে ধাক্কা মেরে নিজের কাছ থেকে সরিয়ে দেয়। বলেছি না দূরে থাকবেন আমার কাছ থেকে, কথা কানে যায় না নাকি? আপনার কোনো অধিকার নেই আমার গায়ে টাচ করার। তের এই সামান্য কথায় জাঙ্কুক যেন আগ্নেয়গিরির মতো ফুঁসে ওঠে। হাত ধরে টানতে টানতে গাড়ি পর্যন্ত নিয়ে যায়। ডোর ওপেন করে ধাক্কাতে ভিতরে বসিয়ে দেয়। এরপর ড্রাইভিং সিটে বসে নিজে গাড়ি স্টার্ট দেয়। জাঙ্কুক গাড়ি চালাচ্ছে, তে তার পাশের সিটে বসে আছে। গাড়ির ভেতরে পরিবেশ নিস্তব্ধ। রাগেতে সারা শরীরে জ্বালা করছে, চোখ দিয়ে টুপটুপ করে পানি পড়ছে। তো ইচ্ছে করছে জাঙ্কুককে একদম মেরে ফেলতে। তেকে আরো রাগানোর জন্য জাঙ্কুক রেকর্ডারে রোমান্টিক গান ছেড়ে দেয়। সবটা চুপচাপ সহ্য করে নেয়। গাড়ি বাড়ির সামনে আসতে তে দরজা খুলে বাড়িতে চলে আসে। তো বাড়ি ফিরতে বেশ দেরি হয়েছে। তার মা প্রচুর চিন্তা করছিল তার জন্য। তেকে দেখতেও কেমন যেন লাগছে। তেকে তার অবস্থার কারণ জিজ্ঞাসা করে। তে কিছু না বলেও পরে চলে যায়। তে ওয়াশরুমের ঝর্ণা ছিঁড়ে কান্না করতে থাকে। জাঙ্কুকের জন্যই তার জীবনটা এলোমেলো হয়ে গেছে। জাঙ্কুককে সে কখনোই ক্ষমা করবে না। প্রায় 1 ঘন্টা পর গোসল শেষ করে বেরিয়ে যায়। ডাইনিং টেবিলে তার মা তার জন্য খাবার পেয়েছে। সেখানে গিয়ে দেখে জাঙ্কুক খাবার খাচ্ছে। এতক্ষণ ধরে গোসল করলে ঠান্ডা লেগে যাবে তো। এই উত্তরে কিছু বলে না। জাঙ্কুকের থেকে দূরে একটা চেয়ারে খাবার খেতে থাকে। এভাবে টুকটাক কথা বলতে থাকে, কিন্তু তে কোনো রিপ্লাই দিচ্ছিল না, এমনকি হুহা পর্যন্ত করছে না। জাঙ্কুক ব্যাপারটা বুঝতে পারে, তার অনেক কষ্ট হচ্ছে, রাগ হচ্ছে। নিজেকে সামনে খাবার শেষ করে উঠে চলে আসে। রুমে এসে বিছানায় শুয়ে পড়ে আর লগ ইন করে ফেসবুকে। অন্যদিকে তে খাওয়া শেষ করে ঘরে এসে বিশ্রাম নেওয়ার জন্য বিছানায় শুয়ে পড়ে। ফোন চালাতে চালাতে জাঙ্কুক ঘুমিয়ে যায়। সন্ধ্যার সময় তার ঘুম ভেঙে যায়, মাথা ধরে আছে। এরকম সময় 1 কাপ কফি হলে তো ভালো হতো, তাই জাঙ্কুক তেকে ডেকে কফি আনতে বলে। 5 মিনিট পরে তের মা কফি নিয়ে আসে। জাঙ্কুক ভেবেছিল তে আসবে, কিন্তু তে ইচ্ছা করে আসেনি, তার মাকে দিয়ে পাঠিয়ে দিয়েছে। জাঙ্কুক সাধারণত যখন বাসায় থাকে তখন নিজের ঘরে বেশিরভাগ সময় কাটায়, কিন্তু আজকে সন্ধ্যার পর থেকেই বসার ঘরে, রান্নার ঘরে, সুগার ঘরে ঘুরঘুর করছে। জাঙ্কুকের আসল উদ্দেশ্য তের সাথে দেখা করা, কথা বলা, তার রাগ ভাঙানো, কিন্তু সে তেকে কোথাও দেখতে পায় না। অবশেষে যিশুকে তের কথা জিজ্ঞাসা করে, আন্টি তে কোথায়? ওকে তো দেখতে পারছি না। ও তো পড়তে বসেছিল, একটু পরেই বলে ভালো লাগছে না, তাই ছাদে চলে গেছে। জাঙ্কুক আচ্ছা বলে নিঃশব্দে ছাদে চলে যায়। তে চুল ছেড়ে দোলনায় বসে আছে। রাতের বেলা চুল ছেড়ে বাইরে আসলে জিন ধরে, জানিস না? তে জাঙ্কুকের উপস্থিতি টের পেয়ে জাঙ্কুকের কথায় কোনো উত্তর না দিয়ে দোলনা থেকে উঠে সেখান থেকে চলে যেতে নেয়। তীর
তের এরকম ব্যবহারে জাঙ্কুক বেশ কষ্ট পায়। সকালে জাঙ্কুক গাড়ি নিয়ে অপেক্ষা করছে তে আর সুগার জন্য। তে বাইরে এসে জাঙ্কুকের গাড়িতে না উঠে রিক্সা করে কলেজে চলে যায়। এদিকে সুগা কি করবে ভেবে না পেয়ে জাঙ্কুকের গাড়িতে উঠে পড়ে। জাঙ্কুকের অফিসে কাজের প্রচুর চাপ। জাঙ্কুক থেকে বাড়িতে ড্রপ করার জন্য গাড়ি নিয়ে কলেজের সামনে এসেছে। কলেজ ছুটির সময় হয়ে গেছে কিন্তু ছুটি হয়নি, 1.5 ঘন্টা পরে ছুটি হয়েছে। 1.5 ঘন্টা জাঙ্কুক রোদের মধ্যে তের জন্য অপেক্ষা করেছে। অবশেষে তে আসে সুগার কাছে, কিন্তু এবারও জাঙ্কুকের গাড়িতে না উঠে পাশ কাটিয়ে রিক্সা করে বাসায় চলে যায়। সুগা জাঙ্কুককে সান্ত্বনা দিতে থাকে, মন খারাপ করিস না রে ভাই, বেডি মানুষ একটু বেশি জেদি হয়। এরপর জাঙ্কুক অফিসে চলে আসে। বসের কাছ থেকে 8 ঘন্টার ছুটি নিয়ে এসেছিল। 2 ঘন্টা পরে আসায় বস থেকে অনেক বকাঝকা করে। বস তো ঝাড়ি দিয়ে ক্ষান্ত হয় না, রাতে 2 ঘন্টা বেশি কাজ করিয়ে নেয়। বাড়ি ফিরতে বেশ রাত হয়ে যায়। মেইন গেট খোলা থাকায় জাঙ্কুক ভেতরে ঢুকে পড়ে। দরজা আটকে ভেতরে আসার পর দেখে তে রান্নাঘরে চুলায় খাবার গরম বসিয়ে চুলার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। আশেপাশে তো কেউ নেই, হয়তো যে যার ঘরে ঘুমানোর প্রস্তুতি নিয়েছে। জাঙ্কুক ব্যাগটা সোফার উপর রেখে তের কাছে চলে আসে, পেছন দিয়ে জড়িয়ে ধরে, জামার উপর দিয়ে পেটে স্লাইড করতে থাকে, চুলে মুখ গুজে দেয়। তে জাঙ্কুককে ধাক্কা দিয়ে সরিয়ে বেসিন থেকে প্লেটটা ধুয়ে নেয়। এরপর খাবার বাড়তে থাকে। জাঙ্কুকের দিকে একবারও তাকায় না। এর ব্যবহারে জাঙ্কুক ভেঙে যায়। অবশ্য তার এই ব্যবহারই কাম্য। ভালোবাসার মানুষ রেখে দুটা মারলেও তার খারাপ লাগে না, কিন্তু কথা বলা বন্ধ করে দিলে মনে হয় দম আটকে সে মরে যাবে। জাঙ্কুক তেকে শীত ছোট্টবেলা থেকে ভালোবাসে, এই জন্যই তো কারোর সাথে দেখলে রেগে যায়, জেলাস ফিল করে। হয়তোবা জাঙ্কুক ভালোবাসাটা কখনো প্রকাশ করতে পারে না, কিন্তু প্রকাশে কষ্ট দিয়ে আড়ালে আবার ঠিকই ভালোবেসেছে। এরপর জাঙ্কুক নিজের রুমে চলে যায়। এখন আর খেতে ইচ্ছে করছে না, তাই ফ্রেশ হয়ে শুয়ে পড়ে। অনেকক্ষণ ধরে শুয়ে আছে কিন্তু তার ঘুম আসছে না। হঠাৎই টুকটাক শব্দে জাঙ্কুক চোখ মেলে তাকায় আর দেখতে এসেছে বেড সাইড টেবিলের উপর খাবার রেখেছে। কারোর সাথে নাটক করার জন্য এত রাতে আমি খাবার গরম করিনি, উঠে যেন খেয়ে নি। জাঙ্কুকের দিকে ঘাটায় না, উঠে খেয়ে নেয়। দিন যত বাড়ছে তত তের ইগনোর যেন আরো বেড়ে যাচ্ছে। এটা গেছে 15 দিন। দিনগুলো জাঙ্কুকের কাছে বিষাক্ত লাগছে। খুব অল্পতেই সবার উপর রেগে যাচ্ছে। রাতে তার ঘুম হয় না, সারা রাত বিছানার উপর ছটফট করে। ইদানিং তের দেখা মেলে না। জাঙ্কুকের সামনে আসা একেবারে বন্ধ করে দিয়েছে। কলেজে যাওয়ার সময় রেডি হয়ে বের হয়েছে তে। জাঙ্কুক বাইরে গাড়ি নিয়ে সুগার জন্য অপেক্ষা করছিল। তেকে দেখি তার তো মেজাজ খারাপ হয়ে যায়। 3 পিস পরে আছে, সাইড দিয়ে ওনা নিয়েছে, ঠোঁটে লিপস্টিকও দিয়েছে। সুগা এখনো আসেনি। জাঙ্কুককে বেতের হাত ধরে টেনে গাড়ির পেছন সাইডে নিয়ে যায়। এভাবে ওড়না নিয়ে রাস্তায় কেন বের হয়েছিস? কেন? ছেলেদেরকে শরীর দেখাতে। এতদিন পর কথা বললো, তাও আবার মুখে মুখে তর্ক করছে। ওড়না ঠিক করে পর, ঠোঁটের রং চং মুছে তারপরে যাবি। সামনে থেকে সরে যান আর আমাকে যেতে দেন। খুন করে গুম করে দেব, তাও এভাবে যেতে দিব না। শরীর থেকে ওড়নাটা নিয়ে ভালো করে পরিয়ে দেয়। জাঙ্কুক তে কিছু বলে না। এমনিতেও তে এভাবে কখনোই যেত না, শুধুমাত্র জাঙ্কুককে জ্বালানোর জন্য এরকম করে পড়েছে। এবার ঠোঁটের লিপস্টিকটা মুছে ফেল। মুছতে আমি পারবো না। এরকম সময় সুগার গলার আওয়াজ পায় জাঙ্কুক। জাঙ্কুক গাড়ির পেছন থেকেই বলে, ভাইয়া তুমি অন্য গাড়ি দিয়ে চলে যাও। সুগাও ঠিক আছে বলে সেখান থেকে চলে যায়। অন্যদিকে তে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। তাড়াতাড়ি লিপস্টিকটা মুছে ফেল, আমার অফিসে লেট হয়ে যাচ্ছে। আপনার লেট হচ্ছে, আপনি চলে যান, আমি মুছবো না। চলে যেতে নিলে জাঙ্কুক খপ করে হাত ধরে ফেলে। টানতে টানতে ড্রাইভিং সিটের পাশের সিটে বসিয়ে দেয়। ডর লক করে দেয়। সবগুলো জানলার কাঁচ তুলে দেয়। বাইরে থেকে গাড়ির ভেতরে কিছুই দেখা যাচ্ছে না। জাঙ্কুক তের কাছে এগিয়ে আসে, ঠোঁট জোড়া নিজের আয়ত্তে নিয়ে নেয়। 5 মিনিট একটানা কিস করার পর তেকে ছেড়ে দেয়। তের দিকে তাকিয়ে হাসতে থাকে। এই নেই, সব লিপস্টিক মুছে গেছে, আর একটু অবশিষ্ট নেই। রাক্ষস একটা, আমার সব লিপস্টিক খেয়ে ফেলেছেন, দেখবেন আপনার পেট খারাপ হবে। শকুনের দোয়ায় কখনো গরু মরে না। এরপর গাড়ি স্টার্ট দেয়। থেকে কলেজে নামিয়ে দিয়ে নিচে অফিসে চলে যায়। এভাবে কেটে যায় আরো কিছুদিন। দুজনের মধ্যকার রাগারাগিটাও বেশ কমেছে। একদিন সকালবেলা জাঙ্কুক বাইরে গাড়ি নিয়ে তের জন্য অপেক্ষা করছে। সুগা গাড়িতে বসতে নিলে জাঙ্কুক বলে, ভাইয়া তুমি আজকে অন্য গাড়ি দিয়ে চলে যাও। আর ভাইয়া আজকে না তেকে নিয়ে এক জায়গায় যাবো, আসতে একটু লেট হবে, তুমি ম্যানেজ করে নিও। আচ্ছা আচ্ছা, তা না হয় করলাম, কিন্তু তুই ওকে আবার রাস্তার মাঝখানে ফেলে আসিস না। এটুকু বলে সুগা হেসে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণের মধ্যে তে চলে আসে। তে আসতেই জাঙ্কুক গাড়ি স্টার্ট দেয়। জাঙ্কুক তেকে নিয়ে একটা পার্লারের সামনে চলে আসে। গাড়ির পেছনের সিট থেকে কতগুলো শপিং ব্যাগের হাতে ধরিয়ে দেয় আর তেকে বলে ভেতর থেকে রেডি হয়ে আসতে। কথা মতো কিছুক্ষণ পরে তে লাল পরে সাদা শাড়ি পরে হালকা মেকআপ করে এসেছে। অন্যদিকে জাঙ্কুক লাল পাঞ্জাবি পরে রেডি হয়েছে। কিছুক্ষণ পর একটি প্রজেক্টের মতো জায়গায় এসে জাঙ্কুক গাড়ি থামায়। তে হাত ধরে গাড়ি থেকে নামায়। তে দেখি সামনে বড় একটা শাপলা বিল, যা দেখে সে বেশ অবাক হয়ে যায়। আজ সারাদিন আমরা শাপলা বিলে প্রেম করব। তেকে নিয়ে শাপলা ফুল দিয়ে সুন্দর করে ডেকোরেশন করা একটা নৌকায় উঠে পড়ে
জাঙ্কুক। নৌকাটা মূলত তাদের জন্য সাজানো ছিল। কিছুক্ষণের মধ্যে ওরা নৌকা দিয়ে নদীর মাঝখানে চলে যায়। সেখানে একটি ছাউনির মতো বানানো হয়েছে। ছাউনিটাও শাপলা দিয়ে সাজানো। পুরো বিলেতে আর জাঙ্কুক ছাড়া কেউ নেই, কারণ জাঙ্কুক পুরো বিলটা একদিনের জন্য ভাড়া করে ফেলেছে অনেকগুলো টাকা দিয়ে। জাঙ্কুক থেকে শাপলা দিয়ে বানানো গহনা পরিয়ে দেয়। তে নিচে হা করে তাকিয়েছে মানুষটার দিকে। এত সুন্দর কেন উনি? কিছুক্ষণ এভাবে সুন্দর পরিবেশে গল্প করার পর জাঙ্কুক নিজের মনের কথা বলতে শুরু করলো। কিভাবে বলবো ঠিক জানি না, তবে সেই ছোট্টবেলা থেকে যখন ভালোবাসা কি বুঝতে পেরেছি তখন থেকে তোকে ভালোবাসি। তোর সাথে কাউকে দেখলেই আমার রাগ উঠে যায়। তোকে রেগে অনেক কিছু বলেছি, মেরেছি, আবার ক্ষমাও করে দিয়েছিস তুই আমায়। সত্যি অনেক বেশি ভালোবাসি তোকে। আর কতদিন কষ্ট দিবি আমায় বল? আমাদের বিয়ে 3 মাস হয়ে গিয়েছে, এখন তো বিয়েটা মেনে নে। তোকে ছাড়া আমি থাকতে পারছি না রে বউ। এসব কথা বলে এক থোকা শাপলা ফুল তের দিকে এগিয়ে দেয়, কিন্তু তে ফুলগুলো নেয় না। কি একসেপ্ট করবি নাকি থাপড়ে গাল লাল করে দিব? তে হেসে ফুলগুলো নিয়ে না জাঙ্কুকে একসেপ্ট করে নেয়। জাঙ্কুক হেসে ফেলে। তের হাত ধরে দুজনেই নৌকায় উঠে পড়ে। পানিতে পা ডুবিয়ে একান্ত সময় পার করে। এভাবেই ভালোবাসা খুনসুটিতে সারা দিন পার হয়ে যায়। জাঙ্কুক থেকে নিয়ে আবারও সেই পার্লারে চলে যায়। সেখানে গিয়ে কাপড় চোপড় চেঞ্জ করে আবার বাসায় চলে আসে। বাসায় এসে জাঙ্কুক সুগাকে কল করেছে আর বলেছে বাসার সামনে চায়ের দোকানে অপেক্ষা করতে। তার সাথে নাকি ইম্পর্টেন্ট কথা আছে। সুগাও আজকে সারাদিন তার ভালোবাসার মানুষ জিমিনের সাথে কাটিয়েছে। জিমিনের তে 1 ক্লাসে পড়ে। সুগার জিমিনের প্রেম 2 বছরে। তাহলে চলো জেনে আসি 3 মাস আগে টেককের বিয়েটা কি করে হলো। ওই তো সেদিন কলেজে যাওয়ার সময় জাঙ্কুক থেকে জোর করে কাজী অফিসে নিয়ে আসে। এই তো বারবার জিজ্ঞাসা করেছে তাকে এখানে কেন এনেছে, কিন্তু জাঙ্কুক তো নাছরবান্দা থেকে জোর করে ভেতরে নিয়ে যায়। আগে থেকে সকল কাগজপত্র রেডি করা হয়েছিল। অতক্ষণে সুগাও চলে এসেছে। অবশেষে অনেক জোরাজোরির পর 10 লক্ষ টাকা দেনমোহর ধার্য করে সুগাকে তীর পক্ষের অভিভাবক বানিয়ে বিয়েটা দেওয়া হয়। কিন্তু তে কিছুতে বিয়েটা মানতে পারেনি। ওদিকে বর্তমানে জাঙ্কুক থেকে সুগার কাছে চায়ের দোকানে পৌঁছে দিয়েছে অফিসে চলে যায়। রাতের বেলা অনুব্রত ফোনের নোটিফিকেশনের আওয়াজে তের ঘুম ভেঙে যায়। জাঙ্কুক একের পর এক কল দিচ্ছে, মেসেজ দিচ্ছে। কি হয়েছে, এত কল কেন দিচ্ছে? কি রে, ঘুমিয়ে গেছিস? আমি তোর জন্য সাথে অপেক্ষা করছি, জলদি জলদি চলে আয়। এইটুকু বলে জাঙ্কুক কল কেটে দেয়। ঘুমন্ত মায়ের দিকে তাকালো তে। শোয়া থেকে উঠে দরজা খুলে সিঁড়ি বেয়ে ছাদে চলে আসে। সেখানে গিয়ে দেখে জাঙ্কুক দোলনায় বসে ফোন টিপছিল। তেকে দেখা মাত্রই ফোনটা পাশে রেখে দেয়। তেকে টেনে নিজের কোলে বসিয়ে নেয়। এই বউ, আর কতদিন নিজের বরটাকে এভাবে অনাহারে রাখবি বল না? কি রে, চুপ করে কেন আছিস? কিছু বল। আমি আর পারছি না। কালকে সন্ধ্যায় তুই চায়ের দোকানে আমার জন্য অপেক্ষা করবি। বাড়িতে সবাইকে ম্যানেজ করে আসবি। না, আমি পারবো না। বাড়িতে সবাই জানলে সমস্যা হবে। আচ্ছা তে, তাহলে সবাইকে বলে দেই আমরা বিবাহিত। বড় ম্যাডাম আপনাকে অনেক ভালোবাসে। না জানিয়ে বিয়ে করেছেন, জানতে পারলে সে অনেক কষ্ট পাবে। আর এদিকে আমি যে কষ্ট পাচ্ছি সেটা তুই কেন বুঝছিস না? তুই আমার ভালোবাসিস না তাই না বল? ভালোবাসি তো। তাহলে তুই কালকে আসবি না? আসতেই হবে তোকে। আচ্ছা ঠিক আছে, আসবো। জাঙ্কুকদের ঘাড়ের উপর চুল সরিয়ে দিয়ে কিস করতে থাকে। তে আবেশে চোখ বন্ধ করে নেয়। এই মানুষটা সামান্য কাছে আসলে তে একদম মোমের মতো গলে যায়। কিছুক্ষণ পর জাঙ্কুক থেকে নিজের দিকে ঘুরিয়ে ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দেয়। এক টাকারে 5 মিনিট কিস করতে করতে তারা দুজনেই ঘেমে যায়। হঠাৎই জাঙ্কুক হাঁপাতে হাঁপাতে থেকে ছেড়ে দেয়। তে তুই চলে যা। তুই এখানে থাকলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না। জাঙ্কুকের এরকম অবস্থা দেখে তে জাঙ্কুককে নিজের বুকের সাথে জড়িয়ে নেয়। আপনার খুব কষ্ট হয় তাই না? ভালোবাসলে কষ্ট করতে হয়, এটা তো সামান্য কষ্ট। জানিস এই 3 মাস আমার কিভাবে কেটেছে? প্রতিটা রাতে ছটফট করেছি। এই জাঙ্কুকের কষ্টটা বুঝতে পারে। এরপর জাঙ্কুকের মাথায় হাত বুলিয়ে দেয়। যাতে অনেক রাত হয়ে গেছে, তুই গিয়ে ঘুমিয়ে পড়। পরের দিন দুপুরেতে কলেজ থেকে বাসায় চলে এসেছে। সকাল থেকে জাঙ্কুক অনেকবার কল দিয়ে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করেছে সন্ধ্যাবেলার কথা। আজকে সন্ধ্যাবেলায় জিনের বান্ধবীরা তাদের পরিবার সহ জাঙ্কুকদের বাসায় আসবে, যার জন্য বাসায় আজকে অনেক কাজ সে তার মাকে সাহায্য করছে। এই মায়ের সাথে সব কাজ করে সাহস নিয়ে জিনের কাছে চলে যায়। ম্যাডাম, আজকে আমার বন্ধুর জন্মদিন, আমাকে যেতে বলেছে, যাব কি? একটু পরে আমার বান্ধবীরা সবাই চলে আসবে। এদিকে অনেক কাজ, জন্মদিনে যাওয়ার কথা ভুলে যাতে বাসায় অনেক কাজ আছে। সাহস নিয়ে কিছু বলতে পারে না। কিছুক্ষণের মধ্যে জিনের বান্ধবীরা চলে এসেছে। বাসা ভর্তি কাজে ভরে গেছে। এদিকে জাঙ্কুক থেকে বারবার কল করছে। তের তো কোনো খবর নেই। ফোনটা রুমে রেখে সে বাইরে চলে গেছে। জাঙ্কুক মনে কষ্ট পায়। এমনিতে অফিসে প্রচন্ড কাজের চাপ। এদিকে তে তো আসলো না, এটা নিয়ে সে আপসেট হয়ে বসে আছে। তে তো তাকে কথা দিয়েছিল আসবে, তাহলে কেন আসলো না? তাহলে তে কি মন থেকে বিয়েটা মেনে নেয়নি? রাত প্রায় 10টা বাজে। জাঙ্কুক সেই বিকাল থেকে তের জন্য অপেক্ষা করছে। মনে জমেছে তার ভীষণ অভিমান। জাঙ্কুক মনের দুঃখে গাড়ি চালানো শুরু করে দিয়েছে। রাত প্রায় 11টা বাজে। মেহমানরা একটু একটু করে ফিরে যাচ্ছে। জাঙ্কুক এখানে বাসায় ফেরেনি। এদিকে জিনও বেশ চিন্তায় পড়েছে। এতক্ষণে তেরও জাঙ্কুকের কথা মনে পড়ে গেছে। রুমে গিয়ে দেখে 100+ কল আর মেসেজ। তাড়াতাড়ি কল ব্যাক করে আর দেখে ফোনটা সুইচ অফ। বাসার সবাই বেশ চিন্তায় পড়ে গেছে। জাঙ্কুককে কল করছে, তার বন্ধু বান্ধবের কাছ থেকে খোঁজ খবর নিচ্ছে। কিছুক্ষণ পরে একটা আননোন নাম্বার থেকে কল আসে আর বলে জাঙ্কুকের গাড়িটির অ্যাক্সিডেন্ট
হয়েছে। আর জাঙ্কুক এখন হসপিটালে অ্যাডমিট। সুগা কাউকে কিছু না বলে হাসপাতালে চলে যায়। প্রায় 1 ঘন্টা পর সুগা জাঙ্কুককে নিয়ে বাসায় ফিরে আসে। জাঙ্কুকের মাথায় ব্যান্ডেজ করা, হাতের কোনোটা অনেকটা কেটে গেছে। ছেলের এই অবস্থা দেখে জিন তো প্রায় পাগল পাগল হয়ে গেছে। মা তুমি শান্ত হও, তেমন কিছুই হয়নি। গাড়ি চালাতে চালাতে হঠাৎ করে শরীরটা একটু খারাপ হয়ে গিয়েছিল, মাথা ঘুরছিল তো, তাই গাড়িটা গিয়ে গাছের সাথে ধাক্কা লেগে গেছে। আমি অজ্ঞান হয়ে যাই। অজ্ঞান থেকে ফিরে জানতে পারি লোকাল মানুষেরা আমাকে হাসপাতালে নিয়ে গেছে। অনেক হয়েছে, চল বাবা এখন কে রেস্ট নে। আর তে ওর জন্য খাবার রেডি কর। তে এতক্ষণ এক কোণে দাঁড়িয়ে ছিল, চোখ পানিতে টলটল করছে। জাঙ্কুক তার দিকে একবারের জন্যও তাকায়নি। তে ভালোই বুঝতে পারছে তের উপরে রাগ করে জাঙ্কুকের এই অবস্থা হয়েছে। প্রচুর কষ্ট হচ্ছে তে। কিছুক্ষণ পর জাঙ্কুকে খাইয়ে তার রুমে দিয়ে আসা হয়। রাত হয়েছে তাই যে যার রুমে চলে গেছে। তে বিছানায় শুয়ে কেমন জানি ছটফট করছে, কিছুতেই মন টিকছে না। ঘরে মাকে ঘুমিয়ে গেছে। তে মায়ের দিকে তাকিয়ে দেখে সে তো ঘুমিয়ে গেছে। এরপর তে আলমারি থেকে কালো রঙের একটা শাড়ি বের করে নেয়, যেই শাড়িটা জাঙ্কুক বিয়ের 2 দিন পর থেকে জোর করে কিনে দিয়েছিল। এই ড্রেস চেঞ্জ করে শাড়িটা পরে নেয়। শাড়ির ব্লাউজটা স্লিভলেস, গলাটা বেশ বড়, বুকের ভাঁজগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। পিছনের পিঠটা পুরো ফাঁকা, শুধু একটা মাত্র ফিতা দিয়ে বাঁধা। শাড়িটা এত পাতলা, শরীরের প্রত্যেকটা ভাঁজ স্পষ্ট বোঝা যাচ্ছে। তে খুব লজ্জা করছে, কিভাবে যাবে জাঙ্কুকের সামনে। লজ্জা জড়তা ভুলে স্বামীর রাগ ভাঙানোর জন্য তে জাঙ্কুকের ঘরের সামনে চলে আসে। দরজা চাপানো, লাইট অফ করা। অনেক ভেবে চিন্তে দরজা খুলে ভিতরে প্রবেশ করলো তে। ড্রিম লাইটের সবুজ আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে জাঙ্কুক পেছন ফিরে শুয়ে আছে। তে গিয়ে জাঙ্কুকের পেছনে ফাঁকা জায়গায় শুয়ে পড়ে, পেছন থেকে তাকে শক্ত করে জড়িয়ে ধরে। জাঙ্কুক শরীরে কিছু দিয়ে ঘুমাতে পারে না। উন্মুক্ত শরীরে কেউ জাপটে ধরাতে জাঙ্কুকের কাঁচা ঘুম ভেঙে যায়। তার আর বুঝতে বাকি রইল না এটাতে। এর খুব লোভ হয়, হাত দিয়ে জাঙ্কুকের অ্যাপসে স্পর্শ করতে থাকে। তীর প্রতিটা স্পর্শ জাঙ্কুকের ভেতরে যেন তুফান তুলে দেয়। জাঙ্কুক হাত ছুড়িয়ে দেয়। তে আবারও সেইভাবে স্পর্শ করতে থাকে। সরি, বাড়িতে মেহমান এসেছিল তাই যেতে পারিনি। যা এখান থেকে। না, আপনি আমার উপর রাগ করে আছেন। কেন এসেছিস এখানে? রাগ ভাঙাতে এসেছিস? স্বামীর রাগ কিভাবে ভাঙাতে হয় জানিস তো? এবার মাথা তুলে জাঙ্কুকের চোখে চোখ রাখে। না জানলে কি এত রাতে আসতাম? আপনার রাগ ভাঙাতে আমি প্রস্তুত। সে জাঙ্কুকের চোখগুলো যেন বড় বড় হয়ে যায়। তের বলতে দেরি জাঙ্কুকের তের উপরে উঠতে দেরি হলো না। তের হাত দুটো মাথার উপরে নিয়ে বিছানার সাথে শক্ত করে চেপে ধরেছে। তের উপর নিজের সমস্ত ভর ছেড়ে দিয়েছে। তের ঠোঁট জোড়া দখল করে নিয়েছে। তেও কিস ব্যাক করছে, ঠোঁট ছেড়ে গলায় কিস করতে থাকে। গলায় কালো তিলটায় বাইট করতে থাকে। আর তে আ করে চিৎকার দিয়ে ওঠে। জাঙ্কুক গলায় অনেকগুলো বাইট করেছে, যার জন্য পার্পল মার্ক হয়ে গেছে। এরপর শাড়ির আঁচলটা বুক থেকে সরিয়ে দেয়, ব্লাউজের ওপর দিয়ে বুকে টাচ করতে শুরু করে। এই চোখ বন্ধ করে বিছানার চাদর খামচে ধরে আছে আর মোয়ান করছে। জাঙ্কুক জোরে জোরে প্রেস করতে শুরু করছে। এভাবে অনেকক্ষণ চলে। এরপর থেকে উল্টো করে শুয়ে দেয়, তার পিঠের উপরে বসে পড়ে। ব্লাউজের ফিতাটা টান দিয়ে খুলে ফেলে। উন্মুক্ত পিঠে হাত দিয়ে স্লাইড করছে, কিস করছে। থেকে এবার সোজা করে শুয়ে ফিতা খুলে ব্লাউজটা শরীর থেকে আলাদা করে ফেলে। মুখ ডুবিয়ে দেয় উন্মুক্ত বুকে। সারা বুকে জিহ্বার লালা দিয়ে ভরিয়ে ফেলেছে। এদিকে তে তো ছটফট করছে, মোয়ান করছে। এভাবে আধা ঘন্টা কন্টিনিউ করার পর জাঙ্কুক ছেড়ে দেয়। এরপর শাড়িটা খুলে পেটে মুখ ডুবিয়ে দেয়। পেটিকোটটা হাঁটু পর্যন্ত নামিয়ে দেয়। পেট থেকে তলপেট থেকে আরো নিচে কিস করতে শুরু করে। করছেনটা কি? ওইটাকে কিস করে জায়গা। জান, ইউ নো ইউ আর ভেরি হার্ড। 5 মিনিট হয়ে গেছে, জাঙ্কুক ছাড়ছে না। তে এসব সহ্য করতে পারছে না। জাঙ্কুকের চুল টেনে ধরে। জাঙ্কুককে নিজের কাছে নিয়ে এসে ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দেয়। ব্রেক করে জাঙ্কুক নিজের ট্রাউজারটাও খুলে ফেলে। এখন দুজনই আনড্রেস। পুনরায় কিস করতে শুরু করে। কিস করতে করতে তে নিজেকে সেপারেট করে দেয় আর জাঙ্কুক নিজেকে ফিট করে নেয়। তে জাঙ্কুকের পরবর্তী পদক্ষেপের জন্য চোখ খিচে অপেক্ষা করছে। জাঙ্কুক নিজের কাজ শুরু করতে তে চোখ মুখ বন্ধ করে নেয়। চোখের কোণা দিয়ে পানি গড়িয়ে পড়ে। প্রায় 1 ঘন্টা পর জাঙ্কুক থেকে ছেড়ে দেয়। তাকে নিজের বুকের সাথে টেনে নেয়। কি জান, ব্যথা করছে? তে মাথা নাড়িয়ে না বলে। এরপর জাঙ্কুক তের কপালে একটা সফট কিস করে দেয়। এর কিছুক্ষণ পর দুজনেই একসাথে শাওয়ার নিয়ে নেয়। জাঙ্কুক এরই মধ্যে তের জন্য একটি নাইটি এনেছিল, সেটা তাকে পরিয়ে দেয়। বিছানার চাদরে ছোপ ছোপ রক্তের দাগ লেগে আছে। জাঙ্কুক চাদরটাও পাল্টে নেয়। এরপর বাইরে চলে যায় খাবার আনতে। এতক্ষণ যেই পরিমাণ হার্ডওয়ার্ক করেছে, এখন তার বেশ ক্ষুধা লেগে গেছে। এরপর তেকে নিজ হাতে খাইয়ে দেয়। তে তো লজ্জায় লাল হয়ে গেছে, জাঙ্কুকের দিকে তাকাতেই পারছে না। খাওয়া শেষ করে জাঙ্কুক তের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তে তো তাকাতে লজ্জা পাচ্ছে। জাঙ্কুক তের থুতনি ধরে মুখটা উঁচু করে ঠোঁটে কিস করে। মুহূর্তেই পরিবেশটা আবারও গরম হয়ে ওঠে। হারিয়ে যায় একরাশ গভীর অজানায়। আজানের ধ্বনি কানে আসতে তার হোশ ফিরে আসে। জাঙ্কুক থেকে ছাড়তেই চাচ্ছে না। তে উঠে নিজের ঘরের দিকে যেতে নিলে জাঙ্কুক থেকে কোলে তোলা না। কি করছেন তাকে? জাঙ্কুক কোনো কথা বলে না। থেকে কোলে করে ওদের রুমে দরজার সামনে নামিয়ে দেয়।
যায়। রুমে গিয়ে দেখে মা এখনো ওঠেনি, সে যেন হাত ছেড়ে বাঁচে আর পাশে গিয়ে ঘুমিয়ে যায়। আজকে শুক্রবার, সবাই দেরিতে ঘুম থেকে উঠবে, তাই তাড়াতাড়ি সকালে রান্না বান্না শেষ করে ওয়াশরুমে চলে যায় গোসল করার জন্য। জামা খুলতেই শরীর জুড়ে বাইট মার্কগুলো তার চোখে পড়ে যায় আর তার কালকে রাতের কথাই মনে পড়ে যায়। বন্ধ করে জাঙ্কুকের স্পর্শগুলো অনুভব করছে, প্রচুর ভালো লাগা কাজ করছে তার মনে। লম্বা একটা শাওয়ার নিতে রান্নাঘরে চলে যায়। সেখানে গিয়ে দেখে তার মা রুটি বানানোর প্রস্তুতি দিচ্ছে, তাই শুরু করে আটা মাখতে। জিন ঘুম থেকে উঠে দিকে আসে, সাথে ছিল জাঙ্কুক। জাঙ্কুকের পরনে একটি টি শার্ট আর হাফ প্যান্ট। জাঙ্কুক দিকে তাকিয়ে মুচকি হাসি। এই যে কেশবতী চুল ছেড়ে আটা মাখছে, শুটির মধ্যে একটা চুল পেলে না তোর খবর আছে। খোপা বাঁধবে, কিন্তু কি করে, তার হাতে তো আটা লেগে গেছে, তার মায়ের হাতেও ময়লা। এরকম সময় জাঙ্কুক সুন্দর করে তার হাত দিয়ে খোপা করে দেয়। যা, লোকটা কি করলো, সবার সামনে করতে গেল, সবাই কি ভাববে। জিন আর চোখে ব্যাপারটা দেখলো, কিছু না বলে সেখান থেকে চলে যায়। সারাদিন সুযোগে অসুযোগে চোখাচোখি আর রাতভর রোম্যান্স, এভাবেই তেকুকের জীবন কাটতে থাকে। এদিকে জিন তো সুগার জন্য তার বান্ধবী মেয়েকে সিলেক্ট করেছে, কিন্তু সুগার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে সে তাকে বিয়ে করতে পারবে না। মা, তুমি আমার কাছে না জিজ্ঞাসা করে কিভাবে এটা করতে পারলে? আমি একজনকে ভালোবাসি আর তাকেই বিয়ে করব। সুগা, বাড়াবাড়ি করো না, আমি যার সাথে তোমার বিয়ে ঠিক করেছি তার সাথেই হবে। আই এম সরি মা, এটা আমার জীবন, আমি যাকে ভালোবাসি তাকেই বিয়ে করব। এই বলে সুগা বাড়ি থেকে বেরিয়ে যায়। সন্ধ্যার পরে সুগা ফিরে এসেছে, তবে একাও নয়, বিয়ে করে বউ নিয়ে এসেছে। জিমিনের বাবা একজন দারোয়ান, তার মেয়েটা দেখতে শ্যামলা। জিমিনের স্কিন সে তুলে আর ডাউন সুগার থেকে আবার অমতে বিয়ে করেছে। জিন তো কিছুতেই মেনে নেয় না, ঝামেলা যার জন্য সুগা সদ্য বিয়ে করা বউয়ের হাত ধরে বাড়ি থেকে চলে যায়। পরিবার মেনে নেয়নি তো কি হয়েছে, একসময় মেনে নেবে, কিন্তু ভালোবাসার মানুষকে হারালে তার খুঁজে পাওয়া যাবে না। সুগা শিক্ষকতা করে, বউ চালানোর মতো ইনকাম আছে তার। 3 রুমের একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে নিজেদের ছোট্ট একটা সংসার গুছিয়ে নিয়েছে। এভাবে কেটে গেছে 5 দিন। ইদানিং তে আর জাঙ্কুকের মেলামেশাটা খুব বেড়েছে, বাড়ির সবাই লক্ষ্য করছে। আগে জাঙ্কুক তাকে সহ্য করতে পারতো না, এখন সবার সামনে কেয়ার করছে, এমনকি কাজেও হেল্প করছে। এরই 2 দিন পর জিনের ছোট বোন ইয়োজুনা তার মেয়ে লিসা এসেছে তাকে কুমন্ত্রণা দেওয়ার জন্য। জাঙ্কুক গোসল করে বাথরুম থেকে বেরিয়ে চুল মুছছিল, পরনে টি শার্ট আর ট্রাউজার। হঠাৎ কেউ পেছন থেকে জড়িয়ে ধরেছে। জাঙ্কুক প্রথমে ভাবে হয়তো তে, কিন্তু তে শরীরে গন্ধ না পেয়ে ঝটকা দিয়ে তাকে সরিয়ে দেয়। তুই এখানে কি করছিস? তুই জানিস না আমার রুমে অনুমতি ছাড়া ঢোকা আমার একদম পছন্দ না, একদম আশেপাশে আসবি না, অসহ্য লাগে। তুমি এরকম কেন করছো জাঙ্কুক, আমি কি আসতে পারি না? এই বলে লিসা জাঙ্কুককে স্পর্শ করতে নেয়। জাঙ্কুক ধাক্কা দিয়ে লিসাকে সরিয়ে দেয়। শরীরে স্পর্শ করা আমার একদম পছন্দ নয় লিসা। লিসা অপমানে সেখান থেকে চলে যায়। এরপর মাকে গিয়ে সবটা খুলে বলে। এরপর মা আর মেয়ে মিলে আসে জিনের কানে তেকুকের নামে বিষ ঢালতে। আমরা এসেছি কয়েকদিন হলো, এই কয়েকদিনে যা দেখলাম জাঙ্কুকের খুব মেলামেশা করছে, জাঙ্কুক এই মেয়েটার খুব কেয়ারও করছে। তো বলি কি আপা, সুগার মতো কোনো অঘটন ঘটানোর আগে মেয়েটাকে বাড়ি থেকে তাড়িয়ে দাও, আর না হলে একটা কাজ করতে পারো, আমার এক পরিচিত লোক আছে তো, কিছুদিন আগেই বউ মারা গেছে, তুমি বললে কালকে আসতে বলি ওই মেয়েটাকে দেখতে। আচ্ছা তুই আসতে বল। পরের দিন জাঙ্কুক অফিসে চলে গেছে। বিকেল হতে জিম থেকে পুরনো একটা শাড়ি দেয় পরার জন্য, পাত্র দেখতে আসবে বলেছে। এর মাও তের মাথায় হাত বুলিয়ে দেয়, তাকে খুব ভালো করে বোঝাতে কি করবে বুঝতে পারছে না। এসব কথা জাঙ্কুককে কি করে বলবে, সাহসী পাচ্ছে না। কিছুক্ষণের মধ্যে পাত্রপক্ষ চলে আসে দেখতে। লোকটার সামনে থেকে বসানো হয়। লোকটাকে দেখিয়ে মনে হচ্ছে 3-4 বাচ্চার বাবা। একে দেখিয়ে বুড়ো লোকটা বিশ্রী একটা হাসি দেয়। তে সারা শরীর গিনগিন করে ওঠে। সন্ধ্যা হয়ে গেছে কিন্তু লোকগুলো এখনো যায় নাই। তে মনে মনে দোয়া করছে এখন যাতে জাঙ্কুক অফিস থেকে না চলে আসে। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। প্রবাদটা সত্য বলে প্রমাণিত হলো। এর মধ্যে জাঙ্কুক হাসিতে আত্মা কেঁপে ওঠে। এখানে মূলত কি হচ্ছে এসব বুঝতে জাঙ্কুকের 2 মিনিট সময়ও লাগে না। ভেতরে যাতে জাঙ্কুকের কথা শোনা পরেও তে ভেতরে যায় না। জাঙ্কুক ঘাড় কাত করে চোখ লাল লাল করে বলে, তোকে ভেতরে যেতে বলেছি। জাঙ্কুকের এরকম ব্যবহারে যাতে গেস্টরা কিছু মনে না করে এজন্য জিন হেসে থেকে ভেতরে যেতে বলে। তে ওঠে ভেতরে চলে যায়। রাতের খাবার খেয়ে গেস্টরা সেখান থেকে চলে যায়। এর মধ্যে তে আর জাঙ্কুকের দেখা হয়নি। রাত হয়ে গেছে তাই তে না খেয়ে শুয়ে পড়েছে। লিসা এসেছিল জাঙ্কুকে ডাকতে, কিন্তু জাঙ্কুক কোনো সারা শব্দ দেয়নি, বুঝিয়েছে সে ঘুমিয়ে গেছে। রাত 11টার দিকে তের ফোনে ভাইব্রেশন আওয়াজে তের ঘুম ভেঙে যায়। জাঙ্কুক যেই পরিমাণের পাগল, এই বিষয়টা নিয়ে সে কি পরিমাণ পাগলামো করবে তার হিসাব নেই। তে কল রিসিভ না করে সোজা ছাদে চলে যায়। সেখানে গিয়ে দেখে জাঙ্কুক সাথে রেলিং ধরে দাঁড়িয়ে আছে, পরে তার অফিসের ইউনিফর্ম। তে জাঙ্কুকের কাঁধে হাত দিয়ে জাঙ্কুক তের দিকে ফিরে। জাঙ্কুক স্মোক করছিল। তো সাহস কি করে হয় অন্য পুরুষের সামনে নিজেকে প্রদর্শনী করার? তে চুপ করে আছে। থেকে চুপ থাকতে দেখে জাঙ্কুকের রাগটা যেন আরো বেড়ে যায়। তুই দেখিসনি ওই বাচ্চাটা কিভাবে তোর দিকে তাকিয়েছিল? কিছু বলি না বলে খুব সাহস বেড়ে গেছে তাই না? আজকে তোর এরকম অবস্থা করব সারা জীবন মনে রাখবি। পড়তের হাত ধরে টানতে টানতে ছাদে
ছাদের চিলে কোঠায় নিয়ে যায়। ছাদের আবছালোতে দেখতে পায় জাঙ্কুক হাতে ব্লেড দিয়ে পোজ দিয়েছে, রক্ত জমে শুকিয়ে গেছে। এগুলো কি করেছেন আপনি? ডোন্ট টাচ মি, একদম আমাকে স্পর্শ করবি না তে। এরকম পাগলের মতো কেন করছি? এটা তো নরমাল ব্যাপার। নরমাল ব্যাপার? তার মানে খুব ভালো লাগছিল না যখন ওই শিবালটা তোকে চোখ দিয়ে গিলে খাচ্ছিল? ওনারা আমাকে দেখতে এসেছে, উঠে চলে আসলে কি মনে করত? তাহলে জামা কাপড় খুলে দেখাতিস, তাহলে তো আরো ভালো লাগতো। এই বলে চিলে কোঠার রুমে একটি চৌকি ছিল, সেটার উপর ধাক্কা দিয়ে তেকে ফেলে দেয়, তার উপর ঝাঁপিয়ে পড়ে। তে অনেক বাধা দেওয়ার চেষ্টা করেছে। জাঙ্কুক বেল দিয়ে হাতগুলো মাথার উপরে বেঁধে দেয়। এর খুব কষ্ট হচ্ছে, ছেড়ে দেওয়ার জন্য আপত্তি করছে। জাঙ্কুকের ভালো লাগছে না এসব, তাই ওনা দিয়ে বুকটাও বেঁধে দেয়। হাত মুখ বাঁধা অবস্থায় তে কাটা মুরগির মতো ছটফট করতে থাকে। জাঙ্কুক নিজের হৃদয়ত জ্ঞান হারিয়ে ফেলেছে। কিছুক্ষণের মধ্যে তে অজ্ঞান হয়ে যায়। জাঙ্কুকের ধ্যান ফিরে আসে, তাড়াতাড়ি করে হাত আর মুখের বাঁধন খুলে দেয়। প্রচন্ড পরিমাণে কান্না করছে আর তেকে ডাকছে, কিন্তু তে তো উঠছে না। কোনো উপায় না পেয়ে জাঙ্কুক তার বান্ধবী সানাকে ফোন করে আর বলে তেকে বাঁচাতে। সানা তো ঘুমিয়েছিল। জাঙ্কুকের আতঙ্ক ভরা কণ্ঠে তার ঘুমের ঘোর কেটে যায়। জাঙ্কুক তুই শান্ত হ, আমি এক্ষুনি আসছি। আর তার আগে ওকে ফ্রেশ করে দেয়, হাতে পায়ে তেল মাসাজ করতে থাক। জাঙ্কুক কল কেড়ে দেয়, পুরো শরীর মুছিয়ে দেয়। পুরো শরীরে তো বাইটের জায়গাগুলো রক্ত বের হয়ে গেছে। চাদর দিয়ে শরীর থেকে সারা শরীরে তেল মাসাজ করে দিতে থাকে। কিছুক্ষণের মধ্যে সানা চলে আসে আর সোজা চিলে কোঠার রুমে চলে আসে। তীর শরীর থেকে চাদরটা সরায়। তীর অবস্থা দেখে জাঙ্কুকের দিকে তুচ্ছ দৃষ্টিতে তাকায়। জি জাঙ্কুক, এটা আমি তোর কাছ থেকে আশা করিনি। জাঙ্কুক মাথা নিচু করে আছে। সানা বুঝতে পারে জাঙ্কুক তার নিজের কাজের জন্য অনুতপ্ত। এরপর ইনজেকশন পুশ করে ব্লিডিং বন্ধ করে দেয়, তবে জ্ঞান ফেরেনি। এরপর স্যালাইনের ব্যবস্থা করেছে। জাঙ্কুক থেকে বুকে জড়িয়ে প্রচন্ড পরিমাণে কান্না করছে। এরপর সানা সেখান থেকে চলে যায়। ভোরের দিকে তার ঘুম ভাঙে আর দেখতে পারে তার পাগল বরটা তার হাত বুকে জড়িয়ে ধরে কান্না করছে। ছেলেটা সারা রাত কান্না করেছে। তেকে দেখা মাত্রই হাউমাউ করে কান্না করছে, বাচ্চাদের মতো ক্ষমা চাচ্ছে। তে তো খুব ভালো করেই জানে জাঙ্কুক তাকে কতটা ভালোবাসে, শুধু রেগে গেলে জ্ঞান হারিয়ে ফেলে। সবাই ঘুম থেকে জাগার আগে জাঙ্কুক থেকে নিজের রুমে দিয়ে আসে। এর মধ্যে জানা যায় যে লোকটা থেকে দেখতে এসেছিল তাকে কিছু মুখোশধারী লোকেরা পিটিয়ে আধমরা করে দিয়েছে। কেটে গেছে 1 মাস। জাঙ্কুকের খালার টাইমে বিদায় হয়েছে কিছুদিন আগেই। একদিন তেই জাঙ্কুকের রুম থেকে লজ্জা মুখ নিয়ে বের হচ্ছিল। এরকম সময় সামনেই জিন পড়ে। জিন থেকে ডেকে নিয়ে নিজের রুমে চলে যায়। সেখানে গালিগালাজ শুরু করে। এই বেয়াদব মেয়ে, তুই আমার ছেলের রুমে কেন গিয়েছিলি? আসলে বড় ম্যাডাম, উনি তো আমাকে কফির জন্য ডেকেছিল। চুপ, নিজেকে খুব চালাক ভাবিস তাই না? আমার ছেলেকে ফাঁসানোর মতলব করছিস। আমার ছেলের আশেপাশে তোকে যাতে না দেখতে পাই। মাথা দোলাই, আমাদের নুন খেয়েছিস তে, আমাদের সাথে বেইমানি করলে না তোর খবর আছে, জানে মেরে দেব। এরপর তেও জিনকে আশ্বাস দেয় সে জাঙ্কুকের সামনে যাবে না। এভাবে দিনকাল চলতে থাকে। জাঙ্কুক অফিসে যাওয়ার আগে নাস্তা করতে আসে, কিন্তু তেকে খুঁজে পায় না। এরপর জাঙ্কুক অফিসে চলে যায়। অফিসে গিয়ে থেকে মেসেজ করে, কল করে, কিন্তু সে ধরে না। এভাবে 2 মাস কেটে যায়। এই 2 মাসে তের সাথে 4-5 বার দেখা হয়েছে, তবে একবারও কথা বলেনি। তে কথা বলার চেষ্টাও করেনি। এর মধ্যে জাঙ্কুক বাসার সবাইকে জানায় তাকে 3 মাসের জন্য দুবাই যেতে হবে। কথা মতো সে বেরিয়ে যায়। তেও কলেজে যাবার জন্য বাড়ি থেকে বের হয়। সুকা তাকে নিয়ে একটা ফ্ল্যাটে চলে আসে। তালা খুলতেই দেখে ভেতরে জাঙ্কুক বসে আছে। এদিকে সুগার বাসায় তো কেউ নেই। সুগা জিমিনাকে কলেজে নামিয়ে দিয়ে তেকে আর জাঙ্কুক কি রুমে দিয়ে গেছে। তেকে দিয়ে সুগা সেখান থেকে চলে যায়। তে যেই না চলে যাবে তখনই জাঙ্কুক তার হাত ধরে ফেলে আর দেয়ালের সাথে পিন করে ধরে। তে আমি কি করেছি? কেন ভেবে কষ্ট দিচ্ছিস বল? এই ছেলের কাছে মায়ের নামে কিভাবে বদনাম করবে এটাই বুঝতে পারছে না, যার জন্য কথা পরিবর্তন করে ফেলে। আপনি না দুবাই যাবেন, তাহলে জাননি কেন? কেন গেলে খুব খুশি হতিস। জাঙ্কুক এবার তের নাকের সাথে নিজের নাক ঘুষতে ঘুষতে বলে, তে রাত 10টার ফ্লাইটে দুবাই যাচ্ছি, শুধুমাত্র তোর সাথে দেখা করার জন্য সকালে বের হয়েছি। চলে যান। চলে গেলে খুশি হবি তুই? আর নিজেকে আটকাতে পারলো না, ঝাঁপিয়ে পড়লো জাঙ্কুকের বুকে। তে কান্না করছে, সাথে জাঙ্কুকও কান্না করছে। অনেক চেষ্টা করেছিলাম না যাওয়ার, কিন্তু অফিসের ইম্পর্টেন্ট প্রজেক্ট, আমি না গেলে কিছুতেই হবে না। কুপিয়ে কান্না করছে। জাঙ্কুকের বুকেই যেন তার প্রশান্তি। জাঙ্কুক নিজের করে নিন্না শেষবারের মতো। তে আমি ফিরে এসে সবাইকে সবটা বলে দেবো, তোর কোনো কথাই শুনবো না আমি। কিন্তু তোকে হারাতে চাই না আমি, তুই আমার প্রাণ ভোমরা। তোকে হারিয়ে ফেললে আমি বাঁচবো না রে। তে কি ভালোবাসে ভরিয়ে দিন না জাঙ্কুক। এরপর জাঙ্কুক ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দেয়, কিস করতে থাকে। ভালোবাসার ফোয়ারা বইয়ে যায়। ভালোবাসায় ডুবে থাকতে থাকতে দুপুর হয়ে গেছে। প্রথমে তে তো ডেসপারেট ছিল, কিন্তু এখন জাঙ্কুককে ছাড়তে চাইছে না। এরপর দুজনেই ফ্রেশ হয়ে দেয়। তেককে আলাদা সময় দেওয়ার জন্য ইয়নমিনার বাসায় ফেরে নাই। এতটা পথ যেতে হবে তার জন্য জাঙ্কুক তের বুকে মাথা রেখে আবার একটু ঘুমিয়ে নেয়। বিকেলের দিকে ঘুম ভাঙে। সন্ধ্যায় ফ্লাইট। জাঙ্কুক তার
জন্য রেডি হয়ে নেয়। দুজনে কান্নায় ভেঙে পড়েছে, কেউ কাউকে ছাড়তে চাচ্ছে না। জাঙ্কুকের মনে কেমন জানি ভয় কাজ করছে। জান, এমনিতে দেরি হয়ে যাবে। ভালোবাসি আমার তে পাখি, অনেক বেশি ভালোবাসি। আমিও ভালোবাসি আমার বরটাকে। এবার জান ফ্লাইট মিস হয়ে যাবে। এরপর জাঙ্কুক চলে যায়। তেও মন খারাপ করে বাসায় চলে গেছে। তেকে দেখে জিন আর চোখে তাকিয়ে আছে, তবে তার কোনো মাথা ব্যথা নেই, কারণ এখন তার জাঙ্কুক নেই। তে যেখানে খুশি যাক, তার কোনো সমস্যা নেই। সপ্তাহখানেক হয়েছে জাঙ্কুক গিয়েছে। জাঙ্কুক বিদেশি নাম্বার থেকে অনেকবার কল করেছে। তে ওই নাম্বারে কল ব্যাক করে, তবে জাঙ্কুকের কোনো খোঁজ পায়নি। নাম্বারটি বন্ধ আছে। তে অনেকদিন যাবত খুব অসুস্থ, কিছুই খেতে পারছে না, বমি করে দেয়, মাথাও ঘোরায়। নিজের শারীরিক অবস্থা দেখে নিজেই ঘাবড়ে যায়, কারণ তার এই মাসে পিরিয়ড মিস হয়েছে। তাহলে সে কি কনসিভ করেছে? পরের দিন তে প্রেগন্যান্সি টেস্ট করে দেখে পজিটিভ। এখন সে খুশি হবে না কষ্ট পাবে নিজে বুঝতে পারছে না। যেখানে তাদের সম্পর্কেরই কোনো নিশ্চয়তা নেই, সেখানে এই ছোট্ট ফুলটার কি হবে? এরকম হাব ভাব জিনের চোখে পড়েছে। অনিচ্ছা থাকা সত্ত্বেও সে ডাক্তারকে ডেকে আনার চেক আপ করায়। ডাক্তার চেক আপ করে বলে তে প্রেগনেন্ট। কথা শুনে বাড়ির সবাই তো অবাক হয়ে যায়। জিন ডাক্তারের সামনে কিছু না বলেও তাকে বিদায় দিয়ে চুলের মুঠি চেপে ধরে। কি রে, কার সাথে আকাম করে পেট বাঁধিয়ে নিয়ে এসেছিস? তোর তো নিজেরই জন্মে ঠিক নেই, তোর কাছ থেকে আবার কি আশা করা যায়? ম্যাডাম প্লিজ, এগুলো আপনি বলবেন না। নষ্টামি করে পেটে অবৈধ সন্তান নিয়ে আবার তর্ক করছে। আমার সন্তান অবৈধ নয়, আমার সন্তান পবিত্র। গলা বেড়েছে দেখছি, বলতো শুনি তোর বৈধ সন্তানের বাবাটাকে। তে চুপ হয়ে যায়, কিছু বলছে না, রোবা শুধু কান্না করছে। এদিকে জিন থেকে ধাক্কা মেরে ফ্লোরে ফেলে দেয়। কি হলো বল, কি সন্তানের বাবা? এই বলে জিন তের পেটে একটা লাথি মারে। তে জানে না কি করবে, বেশি টর্চার করবে যা ভেবে তো তে সব কথা বলেই দেয়। এত বড় সাহস তোর, অন্য জায়গা থেকে পেট বাঁধিয়ে এনে আমার ছেলের নামে বদনাম করছিস? আমার ছেলেকে ফাঁসাতে চাইছিস? তোকে আজকে মেরেই ফেলবো। এরপর দরজার ফাঁকে থাকা বেতে কঞ্চি দিতে শরীরে আঘাত করতে থাকে। যিশু দৌড়ে এসে মেয়েকে বাঁচাতে শুরু করে। ম্যাডাম প্লিজ আর মারবেন না, ও তো মরে যাবে। কিন্তু জিন থামে না। কিছুক্ষণ পর সে রুমে চলে যায়। তে ফ্লোরে বসে কান্না করছে। তার মাতাকে উঠিয়ে রুমে নিয়ে যায়। মা, বিশ্বাস করো, আমাদের সন্তান অপবিত্র নয়, আমরা বিয়ে করেছি। বিপদের সময় কেউ পাশে না থাকলেও প্রতিটা মা তার সন্তানের পাশে থাকে, তেমনি তের মাও তার পাশে ছিল। বিকেলের দিকে জিন তের মুখের উপর একটা শাড়ি ছুঁড়ে মারে আর বলে এটা পরে রেডি হয়ে নিতে। কিছুক্ষণ পর তাকে পাত্রপক্ষ দেখতে আসবে। তে কিছুতেই রাজি হচ্ছিল না। এরপর জিন তাকে জোর করে শাড়িটা পরিয়ে দেয়। পাত্রের বয়স তের থেকে অনেক বেশি, অনেকগুলো বউ আছে। লোকটা লোলক দৃষ্টিতে তের দিকে তাকিয়ে আছে। তের খুব অস্বস্তি হচ্ছে, জাঙ্কুকের কথা খুব মনে পড়ছে। পাত্রপক্ষের থেকে খুব বেশি পছন্দ হয়েছে। এই বিয়ের জন্য যারা মোটা অঙ্কের অনেক টাকাও দিবে। কালকে সন্ধ্যার পরে বিয়ে। যিশু জিনকে অনেক বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু জিন তো শোনার পাত্র নয়। জাঙ্কুকের সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করেছে, কিন্তু কিছুতেই সম্ভব হয়নি। অন্যদিকে সুগার জিমিনা মালদ্বীপ ট্যুরে গিয়েছে। সাহায্য করার মতো তের কাছে কেউ নেই। তে শুধু আল্লাহর কাছে সাহায্য চাচ্ছে। দেখতে দেখতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায়। জিন তের ফোনটা ভেঙে দিয়েছে যাতে করে সে জাঙ্কুকের সাথে যোগাযোগ করতে না পারে। তের কানে আওয়াজ আসে পাত্রপক্ষ চলে এসেছে। তের তো নিজেকে শেষ করে দিতে মন চাচ্ছে, কিন্তু তা করলে তো হবে না। তার সন্তানের জন্য হলেও তাকে বাঁচতে হবে। জিন থেকে রুমে তালাবদ্ধ করে রেখেছে যাতে সে পালিয়ে যেতে না পারে। কিছুক্ষণ পর যিশু তালা ভেঙে রুমে চলে আসে। মারে, তুই পালিয়ে যা, ওই লোকটাকে বিয়ে করলে তোর জীবন নষ্ট হয়ে যাবে। এরপর যিশু তোষকের নিচ থেকে কিছু টাকা আর আলমারি থেকে কিছু গহনা আর কিছু টাকা তার ব্যাগে ভরিয়ে দেয় আর তেকে বলে সেখান থেকে পালিয়ে যেতে। তে সাথে করে মাকে নিতে চেয়েছে, কিন্তু তার মা যায়নি। এরপর তে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ে অজানা ভবিষ্যতের উদ্দেশ্যে। তে স্টেশনে বসে আছে, রাত 9টায় ট্রেন আসবে। তে বান্দরবনের টিকিট কাটে। তে মায়ের কাছ থেকে দেশের সীমান্তবর্তী বান্দরবনের থানচি উপজেলা আখাইংটান জায়গার অনেক কথা শুনেছে। তার মা আগে ওইখানকারই 4 জন নাম ছিল। ওই সীমান্তবর্তী এলাকার সেনাবাহিনীর কর্নেল ছিল তার বাবা। এরপর তারা দুজনেই পরিচয় থেকে গভীর প্রণয়ের সম্পর্কে জড়িয়ে পড়ে। খ্রিস্টান হয়ে মুসলিম ছেলেকে ভালোবাসার অপরাধে তাকে নান পথ থেকে বহিষ্কার করা হয়। এরপর যিশু খ্রিস্টান ধর্ম ত্যাগ করে শান্তির ধর্ম ইসলাম গ্রহণ করে আর তের বাবাকে বিয়ে করে। তখন প্ল্যাটফর্মে চেয়ারে বসে এগুলো ভাবছিল। ট্রেনের হুইসেলের শব্দে তার হোশ ফিরে আসে। এদিকে থেকে না পেয়ে যিশুর উপর অনেক অত্যাচার চালায় জিন। সুগার জিমিন 4 দিন হলো মালদ্বীপ থেকে ফিরে এসে থেকে অনেক কল করেছে, কিন্তু তার ফোন তো সুইচ অফ। কলেজেও আসছে না। এবার যেন দুজনেই বেশ চিন্তায় পড়ে যায়। পরবর্তীতে সুগার তেউনের কাছ থেকে সবটা জানতে পারে। এদিকে জাঙ্কুক আবার সুগারকে কল করে তার খবর জানতে চাইছে। ভাইয়া, তে কোথায়? থেকে এতবার কল করছি, ফোন সুইচ অফ কেন? কিছু কি হয়েছে ওর, নাকি ও আমার উপর রাগ করেছে? কিছু একটা বলো না ভাইয়া। জাঙ্কুকের এসব কথা শুনে সুগার বুঝতে পারে জাঙ্কুক এসব ঘটনার কোনো কিছুতে অবগত নয়। তে ভালো আছে, ওর ফোন নষ্ট হয়ে গিয়েছে তো এখন
এখন একটা নতুন ফোন কিনে নিয়েছে। কিছুদিন পর থেকে ওর পরীক্ষা শুরু, তো তার জন্য পড়াশোনা নিয়ে একটু ব্যস্ত হয়ে গেছে। তোর কি খবর? তোর ফোন বন্ধ কেন ছিল? আরে ভাইয়া বলো না, এয়ারপোর্ট থেকে আমার ফোন মানিব্যাগ দুটাই চুরি হয়ে গিয়েছিল, আর সিম বানাতে এতদিন লেগে গেল। আমি দিনে 17-18 ঘন্টা কাজ করছি যাতে 3 মাসের আগেই বাসায় ফিরতে পারি। এভাবেই প্রতিনিয়ত জাংকুক আর সুগার কথা হতো। জাংকুক সুগার কাছ থেকে তার আপডেটস নিত, কিন্তু তেজে প্রেগনেন্ট এটা সুগার এখনো বলেনি। জাংকুক 3 মাসের কাজ 2 মাসের মধ্যেই শেষ করে ফেলেছে। তের জন্য অনেক শপিং করেছে। দুবাই থেকে অনলাইনে মিরপুরে একটা ফ্ল্যাটও ভাড়া করে নিয়েছে। বিয়ের সময়ে পাত্রপক্ষের পক্ষ থেকে মেয়েদের যাবতীয় জিনিসপত্র কিনে লাগেজে ভর্তি করে দিতে হয়। যেহেতু জাংকুক দুবাই থেকে ফিরে থেকে নিয়ে সংসার করবে, তাই তার জন্য বিয়ের শপিংও করে নিয়েছে। জাংকুক মনে মনে প্ল্যান করে তার বউকে রাজরানী বানিয়ে ঘরে তুলবে। জাংকুক দেশে ফিরে এসে বাড়িতে আসে। ড্রয়িং রুমে সবাইকে দেখতে পায়, শুধুমাত্র তার কাঙ্ক্ষিত মানুষটাকে ছাড়া। তীর মা রান্না বান্না করছে। জাংকুক ভাবে তে হয়তো কোনো কাজে ব্যস্ত আছে, তাই সবার সাথে কুশল বিনিময় করে নিজের রুমে চলে যায়। সারাদিন যাবত তের কোনো খোঁজ না পেয়ে অবশেষে সবার কাছে জিজ্ঞাসা করে তের ব্যাপারে, কিন্তু কেউ কিছুই বলে না। পিয়নকে জিজ্ঞাসা করতে সে সবটা বলে দেয়। জাংকুকের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে, সে অনেকটা রেগে গেছে। মা, তুমি থেকে বাড়ি থেকে বের করে দিয়েছো, কিন্তু কেন? জাংকুক, বাবা তে তোমাকে ফাঁসাতে যাচ্ছিল। মা, আমরা অনেক আগে বিয়ে করে ফেলেছি। এক কথায় দু কথায় জিন আর জাংকুকের মধ্যে প্রচন্ড পরিমাণে ঝগড়া লেগে যায়। জাংকুক ভাঙচুর করে রেগে মেগে বাড়ি থেকে বেরিয়ে যায়। বাইক নিয়ে ড্রাইভ করছে, বিভিন্ন জায়গায় পাগলের মতন করে তেকে খুঁজছে, কিন্তু তে কোথাও নেই। বাইক চালাতো তার কেমন যেন হাত কাঁপছে, বুকের মধ্যে প্রচন্ড ব্যথা হচ্ছে। জাংকুকে নিজেকে কেমন শূন্য লাগছে, যেখানে তে নেই সেই জীবন রেখে লাভ কি? জাংকুক কোনো উপায় না পেয়ে সোজা ক্লাবে চলে যায়। সেখানে গিয়ে প্রচন্ড পরিমাণে ড্রিঙ্কস করে। ক্লাব বন্ধের সময় হয়ে গেছে, সব কাস্টমাররাও চলে গেছে। ম্যানেজার এসে জাংকুককে বের করে দেয়। জাংকুক কোনো মতো ক্লাব থেকে বেরিয়ে বাইক চালানো আবার শুরু করে। উদ্দেশ্য থেকে খুঁজে বের করবে, কিন্তু ড্রাঙ্ক অবস্থায় হাইওয়েতে ড্রাইভ করাতে ট্রাকের সাথে ধাক্কা লেগে যায়। রক্ত দিয়ে রাস্তা ভিজে গেছে। জাংকুকের শরীর রাস্তায় পড়ে আছে, চোখে আবছায়া দেখতে পাচ্ছে, কিন্তু সেই আবছায়া চোখেও তার প্রয়োজনীয়কে খুঁজছে। লোকাল পাবলিকের সহায়তায় জাংকুককে হাসপাতালে আনা হয়। এরপর সুগাকে কল করা হয়। সুগা জাংকুকের এরকম অবস্থা শুনে তাড়াতাড়ি করে হসপিটালে চলে আসে। সুগা আসতেই অপারেশন শুরু হয়। দীর্ঘ 4 ঘন্টা অপারেশন করে ডাক্তার এসে বলে জাংকুকের অবস্থা বেশ শোচনীয়, এখনো জ্ঞান ফিরে নাই। 72 ঘন্টার আগে জ্ঞান না ফিরলে আমরা কিছুই করতে পারবো না, অনেক কমায় চলে যাবে। সুগা বাড়ির সবাইকে খবর দিয়ে দেয়। জিন হাসপাতালে এসে কান্না করতে শুরু করেছে। জিন জাংকুকের এই অবস্থার জন্য নিজেকেই দায়ী মনে করছে। 72 ঘন্টা শেষ হওয়ার মাত্র 2 ঘন্টা বাকি আছে। জাংকুকের জ্ঞান এখনো ফেরে নাই। ডাক্তারের আশা ছেড়ে দিয়েছে। আরো 13 ঘন্টা পার হয়ে গেছে, কিন্তু এখনো জ্ঞান ফেরে নাই। ডাক্তাররা সব ধরনের হাল ছেড়ে দিয়েছে। বাড়ির সবার মুখেও বিষাদের কালো ছায়া নেমে গেছে। বাকি 8 ঘন্টাও কেটে গেছে, তবে জাংকুকের জ্ঞান ফেরে নাই। ডাক্তাররা এসে তাদের বাসার মানুষকে বলে দেয়, "We are sorry, আমরা মিস্টার জাংকুকের জ্ঞান ফেরাতে পারিনি।" একথা শুনে জিন হাওমাও করে কান্না করছে। নামজনের চোখের কোনায় পানি। আচ্ছা ডক্টর, জাংকুককে কোমা থেকে ফেরানোর কি কোনো পথ নেই? দেখুন মিস্টার সুগা, বাঁচা মরা সৃষ্টিকর্তার কাছে, কিন্তু পেশেন্টের বাঁচার কোনো ইচ্ছে নেই। পেশেন্টের বাঁচার ইচ্ছে থাকলে তার নিউরনগুলো আস্তে আস্তে সজাগ হয়ে উঠতো। যেহেতু উনি আমাদের সব কথা শুনতে পারছে, ওনার মস্তিষ্ক এখনো সক্রিয় আছে। যেহেতু ওনার মধ্যে যদি কোনো বাঁচার ইচ্ছা থাকে তাহলে জাগাতে পারে। হয়তো কিছুটা সম্ভাবনা আছে কোমা থেকে ফিরে আসার। জাংকুককে আরো 10-15 দিন হাসপাতালেই রাখা হয়। হাসপাতাল থেকে সুগা জোর করে তার ফ্ল্যাটে নিয়ে গেছে। জিন তাকে নিষেধ করেছিল, বাধা দিয়েছিল, কিন্তু সুগা শোনেনি। জাংকুকের পুরো শরীর অনড়, শুধুমাত্র শ্বাস প্রশ্বাস চলমান। নিজের আদরের ছোট ভাইকে এতটা কষ্ট পেতে দেখে সুগার কলেজা পড়ে যাচ্ছে। মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা করে জাংকুককে যে করেই হোক সুস্থ করে তুলবে। আগে টেকোকের কাটন সকল ঘটনাগুলো তাকে মনে করানোর চেষ্টা করা হয়। তাকে নিয়মিত থেরাপি দেওয়া হয়। অন্যদিকে জিন জাংকুককে একবার দেখার জন্য অনেক ছটফট করে, কিন্তু সুগা তাকে আসতে দেয় না। সুগা চেষ্টা ছাড়ে না। 1 বছর চলে গেছে, তের খোঁজ খবর এখনো পাওয়া যায়নি, আর জাংকুক এখনো ওই অবস্থাতেই আছে। সুগা কলেজ থেকে এসে জাংকুকের পাশে বসে, মাথায় হাত বুলিয়ে বলতে লাগে, জাংকুক, তোকে সুস্থ হয়ে উঠতেই হবে। তোকে যে করেই হোক খুঁজে বের করতে হবে। তোর জন্য অপেক্ষা করছে। ও তোকে অনেক ভালোবাসে। তোদের সন্তান আসছে পৃথিবীতে। প্রতিবারের মতো এবারও কোনো রেসপন্স নেই। সুগা সেখান থেকে উঠে যেতে না। তখনই জাংকুক অস্পষ্টভাবে তার নামটা তোলে। জাংকুক রেসপন্স করেছে। এরপর সুগা ডাক্তারকে ফোন করে সবটা বলে। 6 মাসের চেষ্টায় সুগা জাংকুককে পুরোপুরি সুস্থ করে তুলেছে। সুস্থ হয়ে উঠলো, তের জন্য পাগলামিটা যেন আবার বেড়ে গেছে। একা একা রাতের বেলা জোরে জোরে চিৎকার করে কান্না করে। সারাদিন অন্ধকার ঘরে বসে থাকে। নিজের আশেপাশে কাউকে আসতে দেয় না। জিনকে তো একদম সহ্যই করতে পারে না। এর মধ্যে ডাক্তার সুগাকে জানিয়ে দিয়েছে জাংকুকের বউকে যে করে হোক খুঁজে বের করতে, না হলে জাংকুক পুরোপুরি মানসিক রোগীতে পরিণত হবে।
আরো 1 বছরের মাথায় জাঙ্কুক পুরোপুরি সুস্থ হয়ে গেছে। সুস্থ হলে কি হয়েছে, এখনো থেকে সে প্রচন্ড পরিমাণে ভালোবাসে, তীর জন্য ছটফট করে। অন্যদিকে জিয়েন 2 ছেলেকে হারিয়ে পুরোপুরি অবস্থা খারাপ হয়ে গেছে, সবসময় অনুশোচনায় ভোগেন। জাঙ্কুক তার সাথে একবারও কথা বলেনি। কেটে গেছে আরো 4 বছর। জাঙ্কুকের কোম্পানির শাখা পুরো দেশে থাকায় যেখানে খুশি ট্রান্সফার নেওয়া যায়। জাঙ্কুকে 4 বছরে 64টা জেলার মধ্যে 56টা জেলায় ট্রান্সফার নিয়েছে। ট্রান্সফার নেওয়ার মূল কারণ হচ্ছে থেকে খুঁজে বের করা। জাঙ্কুক এখনো আশায় আছে যে করেই হোক থেকে খুঁজে বের করবে। দেশে খুঁজে না পেলে সে বিদেশে যাবে। 57 নম্বরের জেলা হিসেবে ট্রান্সফার নেয় সীমান্তবর্তী জেলা বান্দরবানে। জাঙ্কুক বান্দরবনে এসেছে 1 সপ্তাহ হলো। প্রতিদিন অফিসে যায় থেকে খোঁজার জন্য, কিন্তু খুঁজে এখনো পায়নি। এমনই একদিন একটা স্কুলের সামনে দিয়ে যাচ্ছিল। স্কুলের গেটে 5 থেকে 6 বছরের একটি বাচ্চা মেয়ে কান্না করছে। জাঙ্কুকের কান্নাটা দেখে খুব কষ্ট লাগে। গাড়ি থেকে নেমে মেয়েটার কাছে চলে যায়, হাঁটু গেড়ে বসে পড়ে। কি হয়েছে মামুনি, কান্না কেন করছো? আঙ্কেল, স্কুল ছুটি হয়ে গেছে অনেকক্ষণ আগে, কিন্তু আম্মু তো এখনো আসে নাই। আচ্ছা, তোমার বাসা কোথায়? চলো তোমাকে বাসায় দিয়ে আসি, যাবে আমার সাথে? হ্যাঁ যাবো, চলো আঙ্কেল। আচ্ছা, তোমার নাম কি বেবি? আমার নাম হলো আয়ানা। আয়ানাকে দেখিয়ে জাঙ্কুকের অনেক আপন মনে হচ্ছে। জাঙ্কুক রাস্তার পাশে গাড়ি সাইড করে সুপার শপ থেকে কয়েকটা চকলেট কিনে তাকে দেয়। আবারও গাড়ি চালাতে শুরু করে। আয়ানাকে তার বাসার সামনে নামিয়ে দেয়। জাঙ্কুক আয়ানা যাওয়ার দিকে দীর্ঘ সময় তাকিয়ে থাকে আর দীর্ঘশ্বাস ফেলে, আর মনে মনে ভাবে হয়তো তার সন্তানটা ওর বয়সী হবে। পরের দিন আয়ানার স্কুলের সামনে জাঙ্কুক আবার আসে আর দেখে ও তার বন্ধুদের সাথে খেলা করছে। জাঙ্কুককে দেখে আয়ানা দৌড়ে জাঙ্কুকের কাছে আসে আর বলে কালকে তার জন্য তার মা তাকে বকেছে। কেন সোনা, কেন বকা দিয়েছে আম্মু? জানি না তো আঙ্কেল, তুমি আমাকে বকে দিবে, আসো। এই বলে আয়ানা জাঙ্কুকের হাত ধরে টেনে নিয়ে যেতে শুরু করে। আয়ানার মা কয়েকজন গার্ডিয়ানদের সাথে দাঁড়িয়ে কথা বলছে। কালো বোরখা পরেছে, নিকাবে আবৃত, হাতে পায়ে মোজা, শুধুমাত্র চোখগুলো বেরিয়ে আছে। জাঙ্কুক চোখগুলো থেকে থমকে যায়। এই চোখ জোড়া সে এতদিন ধরে খুঁজছে। জাঙ্কুক এগিয়ে যায়, সরাসরি গিয়ে সবার সামনে তাকে জড়িয়ে ধরে। এতে যেন আনায়ার মা সহ আশেপাশের সবাই চমকে যায়। সাথে সাথে জাঙ্কুকের গালে ঠাস করে একটি চড় বসিয়ে দেয়। দেখো না আমি জাঙ্কুক, দেখো না তোমার ছেড়ে আমি একদম ভালো নেই। আশেপাশের গার্ডিয়ানরা জাঙ্কুককে নানা কথা বলছে আর বলছে সে কোনো তে না, কিন্তু জাঙ্কুক কিছুতেই মানছে না। সবাইকে বলো না তুমি আমার বউ, আমার তে। এরপর দারুণ এসে জাঙ্কুককে বের করে দেয়। অন্যদিকে আনায়ার মা কিছুই বলে না। পরের দিন জাঙ্কুক আবার স্কুল গেটের সামনে আসে। স্কুল ছুটি হওয়ার একটু সময় বাকি আছে, কিন্তু আকাশ মেঘলা, কখন জানি বৃষ্টি নামবে। বৃষ্টি শুরু হয়ে গেছে। এর মধ্যে স্কুলে ছুটি দিয়ে দিয়েছে। জাঙ্কুক কোনো ছাতা আনেনি। কিছুক্ষণ পর আনায়া তার মা বের হয়, দুজনের হাতেই দুটো ছাতা আছে। জাঙ্কুককে দেখে আনায়া দৌড়ে জাঙ্কুকের কাছে চলে আসে। জাঙ্কুক তাকে কোলে তুলে নেয়। পাপা, তুমি ছাতাটা নাও, না হলে তো ভিজে যাবে। আমার ছাতা লাগবে না সোনা, আমি ছাতা নিলে তো তোমার মাম্মাম ভিজে যাবে। আচ্ছা আনায়া, আমি তোমাকে ঘুরতে নিয়ে যাব, অনেকগুলো চকলেটও কিনে দেবো, তুমি তোমার মাম্মামকে বোঝাও না আমাদের সাথে যেতে। এরপর আনায়া তার মায়ের কাছে গিয়ে অনেক ঘ্যান ঘ্যান করতে থাকে যে তারা জাঙ্কুকের গাড়িতেই বাসা যাবে। বৃষ্টির মধ্যে কিভাবে যাবেন? চলেন না, আমি নামিয়ে দিচ্ছি। লাগবে না, আপনি চলে যান। আর 8 ঘন্টা পার হয়ে গেছে, কোনো রিক্সা অটো কিছুই নেই। কিছুক্ষণ পর জাঙ্কুক আবার জোর করে এবার আনায়ার মা রাজি হয়ে যায়। আনায়া গাড়ির পেছনের সিটে অনেকগুলো খেলনা দেখতে পায়, সেখানেই বসে পড়ে। আনায়ার মা কোনো উপায় না পেয়ে সামনে বসে পড়ে। জাঙ্কুকের সারা শরীর ভেজা, গাড়িতে অল টাইম টাওয়েল আর বাড়তি একটা টি-শার্ট রেখে দেয় জাঙ্কুক। জাঙ্কুক গাড়ি চালাতে শুরু করে। কেউ কোনো কথা বলছে না। আনায়ার মা গভীর ভাবনায় ডুবে গেছে। কিছুক্ষণ পর ভালো করে আশেপাশে খেয়াল করে দেখে তার বাড়ি থেকে অনেকটা দূরে চলে এসেছে। কোথায় নিয়ে যাচ্ছেন, গাড়ি থামান। জাঙ্কুক কোনো কথা বলে না। একটি বড় বিল্ডিং এর সামনে এসে গাড়িটা থামায়। এতক্ষণে আনায়া খেলতে খেলতে ঘুমিয়ে গেছে। এরপর আনায়াকে কোলে তুলে নেয়। ওর মার হাত ধরে একটা লিফটে ঢুকে পড়ে। আচ্ছা রুন, কোথায় নিয়ে যাচ্ছেন আমাদের? চুপ, আরেকটা বাড়তি কথা বললে না লিফটে আটকে রাখবো। আনায়ার মা কিছু বলে না। ওরা একটা ফ্ল্যাটের ভেতরে চলে যায়। এরপর আনায়াকে একটা বিছানায় শুয়ে দেওয়া হয় আর ডেকে নিয়ে অন্য রুমে চলে যায়। রুমের ভেতরে এসে ভেতর থেকে দরজাটা আটকে দেয়। জাঙ্কুক চোখের দিকে তাকিয়ে আনায়ার মায়ের দিকে এগিয়ে যাচ্ছে। দেখুন, এগোচ্ছেন কেন? তুই পেছনে কেন যাচ্ছিস তে? দেখুন, আমার নাম তেনা, আপনি অন্য কারোর সাথে আমাকে গুলিয়ে ফেলছেন। কোনো ভুল হচ্ছে না আমি জানি, আমার ভালোবাসা এতটাও ঠুনকো নাই রে। জাঙ্কুক টান দিয়ে নিকাবটা খুলে ফেলে। তে আর কোনো কথা বলতে পারে না। জাঙ্কুক পেটের নাকের সাথে নাক ঠেকিয়ে বলে, তে 6টা বছর কেটে গেছে আমাদের জীবন থেকে, এতগুলো দিন ধরে ভালোবাসি তোকে, কিন্তু তুই এখন আমাকে বুঝতে পারলি না। তোদের ছাড়া আমি এক মুহূর্ত ভালো থাকতে পারিনি। এত বছর পর জাঙ্কুককে কাছে পেয়ে নিজের ইমোশনটাকে আর আটকাতে পারলো না। জাঙ্কুককে নিজের বুকের সাথে জড়িয়ে নিল আর হাউমাউ করে কাঁদতে লাগলো। এত পাগলামো কেন করেন সবকিছুতে? পাগল তো সেই তোর জন্য হয়েছে, সেই ছোট্টবেলা থেকে। দুজনের মধ্যেই ধীরে ধীরে এতদিনকার অপেক্ষাগুলো কাছে পাওয়ার অনুভূতিকে বাড়িয়ে দিয়েছে। দুজনেই হারিয়ে যায়
দুজনের মাঝে এক মুঠো সুখের আশায়। দুপুর হয়ে গেছে, জাঙ্কুক রান্না করছে। জাঙ্কুক একটু জোর করে নিজেই রান্না করছে, অন্যদিকে আনায়া বসে টিভি দেখছে। জাঙ্কুকের পর নিজ হাতে তে আর আনায়াকে খাইয়ে দেয়। জাঙ্কুকের কাছে তার সংসারটা আজকে পরিপূর্ণ লাগছে। তার তো মনে যাচ্ছে সবকিছু ছেড়ে অনেক দূরে চলে যেতে আর ওদেরকে নিয়ে সংসার করতে। আমাদেরকে এখন যেতে হবে জাঙ্কুক, না হলে তো আঙ্কেল চিন্তা করবে। এই কাহিনী বলতে থাকে যখন সে বান্দরবনে প্রথম এসেছিল তখনই তাকে আশ্রয় দিয়েছিল কর্টেন লিমিনহো। লিমিনহো তেকে নিজের মেয়ের মতো ভালোবেসেছে। জাঙ্কুক সবটা শুনে বুঝতে পারে। এরপর মেয়ে আর বউকে নিয়ে বেরিয়ে পড়ে লিমিনহোর কটেজের উদ্দেশ্যে। তে লিমিনহোকে জাঙ্কুকের কথা সবটা খুলে বলে। লিমিনহো বেশ খুশি হয়ে যায়, তবে একটু মন খারাপ হয় ওরা চলে যাবে এটা শুনে। কিছুদিন হলো অবসর নিয়েছে। এই 6 বছর আনায়া আর তের সাথে তারা একাকিত্ব জীবন খুব ভালোই কেটেছে। লিমিনহোর রিকোয়েস্টে জাঙ্কুক লিমিনহোর বাসাতেই শিফট করে। জাঙ্কুক যে তাকে খুঁজে পেয়েছে এটা সুগা সহ বাসায় জানিয়ে দেয়। জিন জাঙ্কুককে ফিরে যেতে বলে, কিন্তু জাঙ্কুক তো ফেরার পাত্র নয়, যার জন্য সবাই মিলে উপস্থিত হয়েছে লিমিনহোর কটেজে। সবাই তেকে দেখে অনেক খুশি হয়ে যায়। এরপর বুঝিয়ে তে আনায়া আর জাঙ্কুককে বাসায় নিয়ে আসা হয়। আয়োজন করা হয় দুটো বিয়ে, টেকক আর ইয়নমিনের। খুব সুন্দর করে তাদের বিয়েটাও সম্পন্ন হয়। বাসর রাতে জাঙ্কুক ঘরের ভিতর ঢুকে দরজা ভেতর থেকে আটকে দেয়। ফুলে সজ্জিত বিছানায় তে বউ সেজে ঘোমটা দিয়ে বসে আছে। জাঙ্কুক ধীর পায়, তার সামনে এসে বসে আলতো করে ঘোমটাটা তুলে দেয়। তে লজ্জায় লাল হয়ে যায়। মাশাআল্লাহ, এখনো দেখছি আমার বউটা লজ্জা পায়। বুঝতে পেরেছি এই লজ্জাটা আমাকে ভাঙতে হবে। কিছুই বলে না, সে যেন আরো লজ্জা পাচ্ছে। জান, এতটা লজ্জা পেয়ে কি আমাকে মারার মতলব করছিস নাকি? এইটুকু বলে জাঙ্কুক ধীরে ধীরে শরীরের গহনাগুলো খুলে ফেলতে থাকে। তে ক্ষীণ স্বরে বলে, কি করছেন? আনায়া কোথায়? ওর কথা ভাবতে হবে না, ওর দাদা দাদির কাছেই আছে। তে কিছু বলতে নিলে জাঙ্কুক চুটে আঙুল দিয়ে চুপ করিয়ে দেয়। এরপর চুলের খোপাগুলো খুলে দেয়। চুলে হাত নিয়ে নাকের কাছে নিয়ে ঘ্রাণ নিতে থাকে। এত সুন্দর ঘ্রাণ কেন? কি শ্যাম্পু ইউজ করিস? জাঙ্কুকের এরকম মাতাল করা কণ্ঠ যেন তের ভেতরে ঝড় তুলে দিচ্ছে। জাঙ্কুক তে দুজন দুজনের দিকে তাকিয়ে আছে আর নেশা লেগে গেছে দুজনে। কিস করতে শুরু করে। কিস করতে করতে দুজনেই হট ফিল করে। কিস করা অবস্থাতে বিছানায় শুয়ে পড়ে। গলায় একটা কিস করে, গলায় বাইট করে উঠে যেতে নেয়। তখনই জাঙ্কুকের কলার ধরিতে নিজের দিকে টেনে আনে। এরপর জাঙ্কুক উঠে নিজের পাঞ্জাবিটা খুলে ফেলে, আবারও তের উপরে উঠে যায়। শাড়ির আঁচল 50 পিন দিয়ে আটকানো দেখে সে খুলতে পারছিল না। জাঙ্কুক অধৈর্য হয়ে 50 পিন ধরে টান দেয়, যার ফলে শাড়ি ছিঁড়ে যায়। ব্লাউজের হুক টেনে ছিঁড়ে ফেলে দেয়। উন্মুক্ত বুকে মুখ গুজে কিস করতে শুরু করে। তে চোখ বন্ধ করে মোয়ান করছে। জাঙ্কুকের চুল খামচে ধরে আছে। এভাবে 8 ঘন্টা কন্টিনিউ করার পর জাঙ্কুক তে শাড়ি পেটিকোট সবকিছু খুলে ফেলে। তে চোখ বন্ধ করে ছটফট করছে। এরপর জাঙ্কুক নিজের ভালোবাসার জগতে হারিয়ে যায়। ভোর রাতের দিকে জাঙ্কুক থেকে ছেড়ে তে বুকে জড়িয়ে ধরে ঘুমিয়ে যায়। খুব ভোরে ঘুম ভেঙে যায়। জাঙ্কুকের বুকে মাথা গুজে সে শুয়ে আছে। কতটা ইনোসেন্ট লাগছে এই অসভ্য লোকটাকে। তে জাঙ্কুকের ঠোঁটে সফট একটা কিস করতে জাঙ্কুক ঘুম থেকে উঠে যায়। এরপর জাঙ্কুক হেসে দেয়। তে আনমনে জাঙ্কুকের মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। আপনাকে অনেক ভালোবাসি। আমিও আমার বউটাকে অনেক ভালোবাসি। হাজারো অপূর্ণতার মাঝে পূর্ণতা পায় কিছু ভালোবাসা। ভালো থাকুক প্রত্যেকটা ভালোবাসার মানুষ।